চলুন শুনে আসি আমরা ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, ওয়ালাইকুম সালাম। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে হ্যালোইন নাইটের শুভেচ্ছা। রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকেও আজকে নিয়ে আসার জন্য। আজকে আমি যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। কারণ আসলে আমরা এতদিন জেনে এসেছি যে সাধারণত জিন বা ভূত যেটাই বলি না কেন এটাই মানুষের ক্ষতি করে। কখনো মানুষও কখনো মানে জিনদেরও ক্ষতি করে এবং মানুষও কখনো ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারে। আজকে আমরা সেই ঘটনাটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটি 1940 থেকে 50 সাল ঠিক এই সময়ের মধ্যে ঘটে যাওয়া। তো জি। এই ঘটনাটি ঘটে বর্তমান ভারতের নদিয়া অঞ্চলে। যে আমি যার কাছ থেকে শুনেছি ওনার বাড়ি কুষ্টিয়াতে, উনি একসময় নদিয়া অঞ্চলে থাকতেন। তো ওনার কাছ থেকে ঘটনাটি শোনা যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো উনি মানে যার শিষ্য ছিলেন যেই হুজুরের আর কি, তো উনি স্টুডেন্ট লাইফে ওই নদিয়ারই একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। তো মাদ্রাসার যিনি হুজুর ছিলেন মানে ওস্তাদ ছিলেন, উনি আবার ওই ছাত্রকে মানে খুবই ভালোবাসতেন আর কি, খুবই ভালোবাসতেন। তো যখন পড়াশোনা শেষ হওয়ার পরে তো ওই ওনার যিনি ওস্তাদ তখন বলেন যে আমার একটা মেয়ে আছে, তো তুমি যদি কিছু মনে না করো তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো। ওকে। তখন উনি অত্যন্ত মানে ভদ্রতার দেখিয়ে বললেন যে ঠিক আছে আমি আমার পরিবার থেকে অনুমতি নিয়ে নিই। তখন উনি ওনার পরিবার থেকে অনুমতি নিলেন। তার পরিবারও ধার্মিক পরিবার ছিলেন। তখন চিন্তা করলেন যেহেতু তারই ওস্তাদ তার মেয়ের সঙ্গে বিয়ের কথা বলছে, তাহলে আমরা এটা রাজি হয়ে যাই। তো তাকে বিবাহের অনুমতি দিলেন এবং তাদের যথারীতি বিবাহ হয়েও গেল। কিন্তু আচ্ছা। বিয়ের পর আহ ওনার যিনি শ্বশুর মানে তার যেই ব্যক্তি তার ওস্তাদ আর কি, তখন বললেন যে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, হুম। আমি এখন চলে যাব। এই মাদ্রাসার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। আমার সাথে তোমার আর হয়তোবা দেখা হবে না, কিন্তু আমার মেয়েকে কখনো কষ্ট দিও না। আচ্ছা। তখন উনার কথার অর্থ উনি বুঝতে পারেন নাই। তখন উনি বলেছিলেন যে আপনার মেয়েকে আমি কখনো কষ্ট দিব না। তখন প্রশ্ন করেছিলেন যে আপনি কোথায় যাচ্ছেন? তখন উনি বলেছিলেন যে আমি ধর্ম প্রচারের জন্য আমি চলে যাচ্ছি, আমার সাথে তোমাদের আর দেখা হবে না। আচ্ছা। তখন উনি স্বাভাবিকভাবে ঘর সংসার শুরু করেন ওই স্ত্রীকে নিয়ে। প্রায় ৭-৮ মাস পর একদিন উনার শ্বশুর বাড়িতে আর কি, মানে ওই মেয়ের শ্বশুর বাড়ি যেটা ওই ব্যক্তির আর কি নিজের বাড়ি। ৭-৮ মাস পর উনার বাবা, উনিও মানে বেশ আল্লাহওয়ালা টাইপের একজন লোক ছিলেন আর কি। একদিন সকালবেলা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু করলেন। বললেন যে এই তোর স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়ে আয়। তখন উনি স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়ে আসলেন এবং এসে দেখলেন যে ওনার বাবার হাতে বড় আকৃতির একটা লাঠি এবং ওনার সামনেই ওনার স্ত্রীকে খুব নির্মম ভাবে পিটিয়ে আহত করে, খুব নির্দয় ভাবে পেটান আচ্ছা। এবং উনি ঠেকানোর চেষ্টা করলো, তাকেও খুব নির্মম ভাবে পেটান তার বাবা। এবং পেটানোর সময় বলছিলেন যে তুই আমার ছেলের জীবনটা কেন নষ্ট করলি, তুই তো মানুষ নয়, তুই কেন এই কাজটা করলি, আমার ছেলেকে কেন বিয়ে করলি, এইভাবে নির্মম ভাবে ওনাকে পিটিয়ে মানে আহত করে। তো ওই মেয়েকেও একটা ঘরে আটকিয়ে রাখে, নিজের ছেলেকেও একটা ঘরে আটকিয়ে রাখে। তখন ওই মেয়েকে বলে যে তুই তোর স্বামীর সামনে স্বীকার কর তুই কে। তখন সেই মেয়েটি স্বীকার করে আসলে সে মানুষ নয়, সে জিন সম্প্রদায়ের একজন, আমরা যাকে পরী বলি আর কি। তো সে ওই সম্প্রদায়েরই একজন। কিন্তু সে তার বাবা তার এই ছাত্রকে খুব পছন্দ করে, আচ্ছা। যার কারণে তার বাবারই ইচ্ছা ছিল সে যেন এই মানুষ ছাত্রটিকে মানে বিয়ে করে আচ্ছা। এবং তার বাবার ইচ্ছাতেই সে একে বিয়ে করেছে। এবং একজন মানুষ হিসাবে ওই ওনার হাজবেন্ড খুবই ভালো একজন মানুষ ছিলেন। তো যাই হোক, কিন্তু ওনার স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা। ওই অবস্থাতে তার শ্বশুর তাকে চলে যেতে ওইখান থেকে বাধ্য করে। যখন উনি বললেন ঠিক আছে আমি চলে যাব, আমি আর কখনোই আসবো না, তা আমার স্বামীর সাথে আমার শেষবার কথা বলার মতো সুযোগ দিন। তখন ওনার শ্বশুর সেটা অনুমতি দেন। তো স্বামীর সাথে কথা বলার সময় তার স্বামীকে একটা আয়না দেয়। তা জি। আয়নাটি যিনি দেখেছেন আর কি, তো আয়নাটি ছিল একটি পিতলের আয়না এবং আচ্ছা। ওটার কাঁচ, আমরা যেটা কাঁচ বলি আসলে ওটা কাঁচ ছিল না। অন্য উনি কিছু। বলেছেন যে এটা আসলে কি ধরনের জিনিস তা আমি বলতে পারবো না। তবে ওটা কাঁচ ছিল না এতটুকু, কিন্তু সবকিছু স্বচ্ছ দেখা যায় এতটুকু বলেছে আর কি আমাকে। মানে ইন্টারেস্টিং পার্টটা শুরু হলো এখন হ্যাঁ, থেকে। এখন মানে থেকে মূল শুরু ঘটনায় হলো। ঢুকছি আমরা মাত্র তো এখন ঢুকছি আমরা। যখন উনি বলেন
যে আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তুমি যখনই আয়নাটি তুমি তোমার সামনে ধরবে, তখন ওই আয়নার মধ্যে আমাকে দেখতে পাবে এবং আমার সাথে কথা বলতে পারবে। হুম হুম। তখন উনি কিন্তু খবরদার এই আয়নাটি অন্য কারো হাতে যেন না পড়ে, তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে। তুমি এটা খুব মানে যত্ন করে রেখে দেবে। তো উনি বলেন ঠিক আছে, আমি এটা যত্ন করে রেখে দিব। তো আয়নাটি উনি ওনার কাছে রেখে দেন। মাঝে মাঝে মানে খুব অনেক দূরে গিয়ে বা গভীর রাত্রে উনি ওই আয়নাটি বের করে ওনার স্ত্রীর সাথে কথা বলেন। তো আসলে কি কথা হয় এটা কেউ জানে না। কি কথা বলতেন সেটাও আমার জানা যায় নাই। কিন্তু এরকম চলে ৬-৭ মাস এরকম চলে। একটি পর্যায়ে ওই ছেলের যে বাবা, সে বুঝে ফেলে যে এরকম একটা ঘটনা ঘটছে। তখন ওনার ছেলের কাছ থেকে ওই আয়নাটি উনি কেড়ে নিয়ে যান। কেড়ে নিয়ে উনি ওনার কাছে রেখে দেন। তখন ওনার কাছে রেখে দিলে উনি ওনার মতো একটা গোপন জায়গায় রেখে দিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো যে ওই ছেলের বাবা তো বিপত্নিক ছিলেন আরকি। তো উনার অন্য যে ছেলেরা ছিল, ওই ছেলের বউরা এসে উনার ঘর-টর গুছিয়ে দিয়ে যেত, পরিষ্কার করে দিয়ে যেত। তো উনার যে এক ছেলের ওয়াইফ, উনি যখন এসে ঘর পরিষ্কার করছিলেন, করতে করতে বিভিন্ন করতে করতে একটা জায়গায় একটা ছোট সিন্দুকের মতো পান। উনি খুব মানে চিন্তা করলেন যে এর মধ্যে কি আছে একটু দেখি। এই সিন্দুকটা তো আগে কখনো দেখি নাই। উনি খুলে দেখলেন ভিতরে খুব সুন্দর একটা আয়না। আর এই আয়নার ঘটনাটা ওই ব্যক্তিও কাউকে বলেন নাই আরকি। সুতরাং ওই মহিলারও জানার কথা না। ওই মহিলাটি যখনই ওই আয়নাটি নিজের চেহারার সামনে ধরেছে, তখন ওনার চেহারাটাকেই অত্যন্ত সুন্দর মানে আহ, ওই ভাবে ওই আয়নার মধ্যে উনি নিজেকে দেখছিলেন। উনি চিন্তা করেন, হায় আল্লাহ, আমি এত সুন্দর! নিজেকেই মানে বারবার শুধু আয়নায় নিজের চেহারা দেখছেন। কিন্তু সেই সাথে আরেকটা জিনিস খেয়াল করলেন, যে একটু দূরেই ঠিক ওনার মতোই উনি দাঁড়িয়ে আছেন সশরীরে, ওই মহিলাটি, কিন্তু তার চেহারাটা ভয়ঙ্কর রকমের চেহারা, এবং হাত দিয়ে ইশারা করছে, বারবার না না এরকম ইশারা করছে যে আয়নাটি দেখো না। কিন্তু আসলে এখানে তো ভয় পাওয়ার কথা ছিল ওই মহিলাটির, কিন্তু উনি কোনো ধরনের কোনো ভয় পেলেন না, বরং ওই আয়না নিজের চেহারা বারবার দেখছিলেনই। তখন উনি চিন্তা করলেন যে আয়নার কথাটা যেহেতু উনার শ্বশুর বলেন নাই, সুতরাং এটা আমিও কাউকে বলবো না, এটা গোপনই থাক। আমি মাঝে মাঝে ঘর পরিষ্কার করার ফলে এসে মাঝে মাঝে আয়না নিজের চেহারা দেখবো। আচ্ছা। তো এইখানে রাসেল ভাই মাঝে মাঝে এই ঘটনা উনি চেহারা দেখছেন। সমস্যা যেটা হলো, ওনার চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে যাওয়া শুরু করলো। মানে হঠাৎ করেই? হ্যাঁ, বার্ধক্যের ছাপ পড়ে যাওয়া শুরু করলো, এবং মাত্র ১ মাসের মধ্যে ওনার গলা থেকে মানে মাথা থেকে গলা পর্যন্ত, ওনার বডি ঠিক ছিল, ওনার বয়স ছিল ২৫ থেকে ২৬ বছর। ওনার মাথা থেকে গলা পর্যন্ত ৮০ থেকে ৯০ বছর বয়সে একজন বৃদ্ধা মহিলার যেরকম চেহারা হয়, যেরকম চুল হয়, ঠিক ওরকমটা হয়ে যায়। আচ্ছা। এরকমটা খুব দ্রুত ঘটে এই এবং খুব ঘটনাগুলো। দ্রুত ঘটে। রাইট। কিন্তু এটা কেন ঘটেছে? কারণ উনি ওই আয়নার কথা কাউকে বলতেন না। হুম আর হুম। যখন নিজের চেহারা এরকম হয়ে গেল, তখন মানে এই ১ মাসের মধ্যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে হঠাৎ করেই মারা যান ওই মহিলা। আচ্ছা কিন্তু ওই বাড়ির কেউ বুঝতে পারে নাই এটার জন্য ওই আয়নাটাই দায়ী। আচ্ছা। ওই মহিলা মারা গেলেন, কেউ বুঝতে পারলেন না। তখন উনার যে শ্বশুর, তার অন্য আরেকটা ছেলের ওয়াইফ এসে ঘর পরিষ্কার করত। উনিও এসে দেখলেন যে একটা সিন্দুকের মধ্যে একটা সিন্দুক, নতুন সিন্দুক। উনি চিন্তা করলেন এর মধ্যে কি আছে একটু দেখি। উনিও খুলে একটা আয়না পেলেন। উনিও যখন নিজের চেহারাটা আয়নার সামনে দেখছিলেন, তখন ওই আয়নার মধ্যে নিজের চেহারাটাকে অনেক সুন্দর দেখছিলেন আরকি। আমরা আয়না যখন চেহারা দেখি তখন নিজের চেহারাটাই দেখি। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমার নিজের চেহারাটা আয়নায় কিন্তু অনেক সুন্দরও লাগে। না, অসম্ভব রকমের সুন্দর লাগছিল আয়নায় চেহারাটা। কিন্তু সেই সাথে ওই যে সেই ভয়ঙ্কর নিজের চেহারারই আরেকটা অবয়ব উনি দেখছিলেন। কিন্তু ওইটা দেখে উনি ভয় পাচ্ছিলেন না। মাত্র ১ মাসের মধ্যে তার বেলা ওই একই পরিণতি হলো। উনিও উনার গলা থেকে মাথা পর্যন্ত ওই ৮০-৯০ বছর বয়সী বৃদ্ধা মহিলার মতো হয়ে গেল। কিন্তু বডির অন্য পার্ট গুলা মানে স্বাভাবিক ছিল। উনিও মারা গেলেন। যখন দুটো মৃত্যু হলো, তখন যেই ব্যক্তি এই আয়নাটি লুকিয়ে রেখেছিল, মানে ওনাদের শ্বশুর আরকি, তো উনি চিন্তা করলেন যে এই ঘটনাটা কি? কেন এরকম হচ্ছে? তখন উনি চিন্তা করে দেখলেন যে এইটা নিশ্চয়ই এই আয়নার কারণে হচ্ছে। কি আছে এই আয়নায়? ওই লোকটি নিজেই একসময় ওই আয়নায় নিজের চেহারাটা দেখলেন। আচ্ছা। আয়নায় সবাই যখন নিজের চেহারাটা দেখেছে রাসেল ভাই, যে তখন নিজের চেহারাটাকে সুন্দর দেখেছে। হুম হুম। কিন্তু ওই লোকটি নিজের চেহারাটাকে আয়নার মধ্যে ভয়ঙ্কর আকৃতিতে দেখেছিল। খুবই ভয়ঙ্কর আকৃতিতে দেখেছিল। এবং উনি একবারই ওই আয়নাটা দেখেছিল।
আয়নাটা দেখার পরে পরের দিন দেখা গেল যে ওনার মাথাটা অনেক বড় হয়ে গেছে এবং চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেছে। ওই ভয়ঙ্কর অবস্থায় যখন ভয়ঙ্কর হয়ে গেল তখন উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তখন উনি চিন্তা করলেন যে আসলে এই সবকিছু আয়নার কারণে এটা হয়েছে এবং উনার হয়তোবা শেষ সময় ঘনিয়ে এসেছে। যেহেতু উনিও আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তখন উনি চিন্তা করলেন যে আসলে কিছু কিছু সত্য বলে দেওয়া উচিত। হুম, তখন উনি ওনার ছেলেকে ডাকলেন। ছেলেকে ডাকার পরে বললেন যে তোমার স্ত্রী যে ছিল, যে জিন, আমি আমার নির্দিষ্ট কলা কৌশল ব্যবহার করে তোমার স্ত্রীকে আমি হত্যা করেছি। আর হয়তোবা এই সমস্ত কারণেই আল্লাহ আমাকে এই শাস্তিটা দিয়েছেন। তো যা হয়ে গেছে আমি আর ফিরিয়ে আনতে পারবো না। যদি কখনো তোমার উত্তরসূরিদের সাথে তোমার কথা হয়, দেখা হয়, তখন তাদেরকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়। আচ্ছা। তারপরে উনি মারা যান। ঘটনা এখানে শেষ না। ঘটনা এখানেই শেষ না। তারপরে উনি মারা যান। মারা যাওয়ার পরে যে ওনার যে ছেলে, যিনি ওই পরীকে বিয়ে করেছিলেন, উনি কিন্তু সারা জীবনে আর কোনো বিবাহ শাদী করেন নাই। আচ্ছা। উনি ওনার নিজের স্ত্রীর মানে প্রেমে এতটাই মানে মগ্ন ছিলেন যে উনি আর কখনো কোনো মানুষকে আর বিয়ে করতে পারেন নাই। মানে খালি তার কথাই চিন্তা করেছেন। উনি যখন অনেক বৃদ্ধ হয়ে যান তখন ওনার কিছু অনুসারী ছিল, 10 থেকে 12 জন, খুব কাছের খুব শিষ্য ছিল। তাদেরকে উনি বলেন আমি যখন মারা যাব তখন আমার জানাজা হবে 2টা। একটা হচ্ছে এলাকার সাধারণ লোকজন পড়বে, হুম, কিন্তু তোমরা 10-12 জন এই জানাজা পড়বা না। হুম, তোমরা পড়বা দ্বিতীয় জানাজা। আচ্ছা। আর দ্বিতীয় জানাজাটা হবে এশার সালাতের পরে। এশার সালাতের পরে আমার লাশটাকে নদীর কিনারে নিয়ে যাবা। হুম, নদীর কিনারে নিয়ে যাবা। নদীর কিনারে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার ছেলে আসবে। হুম, আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াবে, তোমরা সেই জানাজার নামাজের জামাতে থাকবা। তখন উনি যেভাবে ওসিয়ত করে গিয়েছিলেন হুম, সেই ওসিয়ত অনুযায়ী ওনার প্রথম জানাজাটা হয়। জি, দ্বিতীয় জানাজায় ওনার লাশটা কাঁধে নিয়ে ওই 10-12 জন ওনার যারা অনুসারী ছিলেন তারা নদীর কিনারে নিয়ে যায়। জি, নদীর কিনারে নিয়ে যাওয়ার পর ওই হঠাৎ করে দেখলেন যে নদীর মাঝখানে হঠাৎ করে পানি যেভাবে পাক হয়, মানে পাক খায় ঘূর্ণিঝড়ের মধ্যে, মানে পানি পাক খায়, আমরা দেখি বিভিন্ন নদীতে দেখি আর কি, ওরকম পানির মধ্যে পাক খাওয়া শুরু হয়েছে এবং ওই পাকটা আস্তে আস্তে তীরের দিকে আসছে। তো ওনারা দেখে খুব ভয় পেলেন যে পাক এবং তীরের এটা দিকে সবার আসছে। চোখের সামনে হ্যাঁ, ঘটছে। সবার চোখের সামনে ওখানে ওই 10-12 জন ওখানে যারা ছিল সবাই এটা দেখছে। তো পাকটা যখন নদীর কিনারে চলে আসলো, নদীর কিনারে চলে আসার পরে হঠাৎ করে খেয়াল করলো যে মানে মানুষ ভেজা শরীরে যদি নদী থেকে উঠে আসে, হেঁটে আসে, এক ধরনের শব্দ পাওয়া যায়। ভেজা শরীর একটা শব্দ। তখন উনি ওনার সবাই শব্দ পাচ্ছিলেন যে একটা শব্দ, কি যেন হেঁটে আসছে। হেঁটে আসার পরে ওনাদের সবাইকে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম, এরকম সালাম দেন। তখন ওই অদৃশ্যভাবে আওয়াজ আসে যে আপনারা আমার বাবার অনুসারী ছিলেন, আপনারা খুব ভালো লোক ছিলেন, আল্লাহ আপনাদের ভালো করুক। আমি এখন জানাজার নামাজ পড়বো, আপনারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যান। তখন ওনারা সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যান এবং যথারীতি ওই গায়েবী ভাবেই আওয়াজ আসে, মানে জানাজার নামাজ যেভাবে পড়ানো হয়। পড়ানোর পরে যে কথাটি বলেন সেটা হচ্ছে ওনার ছেলে যিনি, সে বলেন যে আমার মা আমার বাবাকে খুব ভালোবাসতেন। উনি মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার আগে ওনার একটা ইচ্ছা ছিল যে ওনার কবরের পাশেই যেন আমার বাবার কবর হয়। তো আমি আমার বাবার লাশকে এখন নিয়ে যাব। তখন ওই মুরিদরা বুঝতে পারলেন আসলে কি উদ্দেশ্যে আহ, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে তার বলেছিলেন যে লাশটা দ্বিতীয় জানাজাটা যেন নদীর কিনারে হয়। তখন জানাজাটা যখন হয়ে গেল তখন দেখলেন হঠাৎ করে লাশটি শূন্য ভাসা শুরু করেছে এবং আস্তে আস্তে ওই নদীর মধ্যে যাওয়া শুরু করেছে এবং আস্তে আস্তে ওই পাকের মধ্যে লাশটা অদৃশ্য হয়ে যায়। আসলে ওনার কোথায় দাফন হয়েছে, কি হলো, ওটা কেউ বলতে পারে নাই। আসলে ভাই আমাকে যে ঘটনাটি বলেছে যিনি, উনি ওই জানাজায় ছিলেন এবং আয়না যেটা, যে আয়নার ঘটনাটা, এটা শেষ পর্যন্ত কি হলো এটা না বললেই নয়। যখন আহ, এই আয়নায় এই ঘটনা ঘটছিল তখন যিনি ওই জিন মহিলার যিনি স্বামী আর কি, যিনি যে লাস্টে মারা গেলেন এবং যার লাশটা নিয়ে গেল আর কি তার ছেলে, তো উনি ওনার মুরিদদেরকে বলেছিলেন যে এই আয়নার ঘটনাগুলো এই, তা না হলে আমরা হয়তো বা জানতেও পারতাম না যে আয়নার কারণে Right. এটা ঘটেছে, যে হুম, কিভাবে একজন সুন্দর চেহারা দেখেছে, ভয়ঙ্কর আকৃতি দেখেছে, এটা তো তারা কাউকে মৃত্যুর আগে বলে যান না ওই দুইজন। একদম। তা না হলে আমরা হয়তো বা জানতে পারতাম না। ওই ব্যক্তি চিন্তা করেছে আয়নাটা যদি থাকে কোনো মানুষের হাতে পড়ে যায় আরো মানুষের ক্ষতি হবে। উনি বারবার পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করলেও নিজের স্ত্রীর শেষ স্মৃতি হিসাবে উনি সেটা ফেলতে পারেন নাই। শেষ পর্যন্ত ওনার একজন মুরিদকে বলেন যে তুমি এটা ফেলে দিবা পানিতে। হুম,
তো যিনি ফেলেছিলেন আর কি পানিতে, হুম, হুম। ওনার সাথেই আমার কথা হয়েছিল, ওনার কাছ থেকে ঘটনাটি শোনা, এবং উনি নিজের হাতে উনি একদম নরমাল একজন মানুষ। মানে কোন ধরনের কোন মানে মানে এ কি মানে একেবারেই নরমাল আমার আপনার মতো হ্যাঁ, মানুষ। আমার আপনার মতোই নরমাল। আচ্ছা। এবং তার সেই আয়না নেয়ার পর থেকে কোন ক্ষতিও হয়নি বা না, কিছু? ওই আয়নাটি নদীতে ফেলে দেয়া হয়। আচ্ছা। তারপরে ওই নদীতেই আয়নাটা হারিয়ে জি। যায়। এরপর থেকে ওই আয়না বিষয়ক আর কিছু শোনা যায়নি। রাসেল ভাই, আসলে মানুষের সাথেও ভিন্ন প্রজাতির কোন জিনিসের এরকম ভালোবাসা হতে পারে, এত গভীর ভালোবাসা হতে পারে হুম, হুম। যে উনার স্ত্রী কোথায় মারা গেছে আমরা জানিও না। কিন্তু রাইট, উনার স্ত্রী ওসিয়ত করে গিয়েছিলেন তার স্বামীর মৃত্যুর পরে তার স্বামীর কবরটা যেন উনার পাশেই হয়। রাইট। তো আসলে এই ঘটনাটা আমার কাছে খুব ইউনিক লেগেছিল, যে জন্য আজকে হলোইনের এই রাতে আমি আজকে লিসেনারদের সাথে ঘটনাটা শেয়ার করলাম। কতটুকু ভয়ের আমি জানি না, তবে আমার কাছে ঘটনাটি কিন্তু অন্যরকম লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকে এসএমএস করেছেন। সানি আমাদের এসএমএস করেছেন সাইফুল, ফুর্তি, মমো, ফরহাদ, নাদিম, পিয়াস, মারুফ সহ ইভান চৌধুরী, সানি, তানজিম, এছাড়াও আরো অনেকে দেখতে পাচ্ছি নিকুঞ্জ থেকে অভি, পায়েল, ঢাকা থেকে হ্যাপি হ্যালোইন লিখেছেন কে? আচ্ছা, নাম লেখেননি। ফাহাদ, এছাড়া নাদিম, এছাড়াও মারুফ, এছাড়াও আরো অনেকেই আমাদের এখানে এসএমএস করেছেন। আমার কাছে আমি ফেসবুকের গুলোতেও যাব, বাট আজকে আমাকে অনেকেই আবার একটা জিনিস রিকোয়েস্ট করেছেন যে এসএমএস কম পড়তে এবং ফেসবুকের যে মেসেজ গুলো রয়েছে সেগুলো কম পড়তে। সো আমি একটু ঘটনায় চলে যাই আবারও, এবং আমাদের গেস্ট যারা আছেন অনেকেই শেয়ার করবেন। একটা ছোট্ট মেইল পড়ে শেষ করি, তারপরে আবার ঘটনায় যাবো। ঠিক ছোট না, বেশ বড়ই মেইল আছে। আচ্ছা, যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। লিখছেন, রাসেল ভাই আপনি কেমন আছেন? এই প্রশ্নটি করছি না কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি একসময় ভূত এফএমের নিয়মিত শ্রোতা ছিলাম। এখন পড়াশোনার চাপের কারণে তেমন শুনতে পারি না। তবুও গত 28 তারিখের এপিসোডটি শুনেছি, বেশ ভালোই লেগেছে। যাই হোক, আমার নাম তাহসান, ছদ্মনাম। ভালো নামটা প্রাইভেসির কারণে আমি বলতে পারছি না। এবার আমি এইচএসসি শেষ করে ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিয়েছি। অনেক ব্যস্ততার মাঝে স্টুডিওতে আসা সম্ভব না, সেই কারণে আমি এবং আমার এক রুমমেটের সাথে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা আপনার মাধ্যমে ভূতত্বের শ্রোতাদের সাথে শেয়ার করছি। ঘটনাগুলো এই বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটেছিল। কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। শুরুতে একটা ব্যাপার ক্লিয়ার করি। আমি কক্সবাজার কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষে ভর্তি কোচিং করার জন্য ঢাকায় আসি। ঘটনাটি ওইখানেই ঘটে। আমি ঢাকায় একাই এসেছিলাম, যদিও আমার কলেজের সহপাঠীরা তারা গ্রুপ করে এসেছিল, এবং অ্যাকোমোডেশনের প্রবলেম সলভ হতেই প্রায় সপ্তাহখানেক সময় লাগে। ততদিন আমি আমার চাচুর সাথেই হোটেলেই ছিলাম। তারপর আরামবাগের নিউ নটরডেম যে নটরডেম কলেজ হোস্টেল, সেখানে আমি সিট পেয়েছিলাম এবং আমি ফার্মগেট শাখায় ক্লাস করতাম। যাই হোক আমি যে রুমে সিট পেয়েছিলাম ওই রুমটাও তেমন সুবিধা হবে সেরকমটা মনে হয়নি, যেহেতু থাকার সমস্যা, তাই বাধ্য হয়ে আমি ওখানে উঠে গিয়েছিলাম। আমার সাথে আরো 6 জন ছিল, ওরা সবাই ঢাকার বিভিন্ন জেলা থেকে এসেছিল। দুইটা রুম পাশাপাশি, মাঝে একটা কানেক্টিং ডোর ছিল, ওয়াশরুমের দেয়াল ঘেঁষে আমার সিট ছিল। আমার রুমে আরো 3 জন, পাশের রুমে 4 জন থাকতাম। রুমমেটদের সাথে কোচিং এর মিল ছিল না। ওরা ইঞ্জিনিয়ারিং কোচিং করতো, তাই আমাকে সপ্তাহে 3 দিন 4 ঘন্টার জন্য রুমে একাই থাকতে হতো। এইরকম আমি একদিন ফার্মগেট থেকে ক্লাস শেষে রুমে এসেছি, অনেক টায়ার্ড ছিলাম, তাই ফ্রেশ হয়ে আমার সিটে শুয়ে পড়লাম। একটা লেকচার শিট পড়ছিলাম শুয়ে শুয়ে। রুমের লাইট অন করা ছিল, সময়টা মাগরিবের একটু আগে। আচমকা আমার মনে হলো আমার পায়ের দিকে কেউ যেন দাঁড়িয়ে আছে। লেকচার শিটটা সরিয়ে দেখতে পেলাম একটা কালো ছায়া চোখের পলকে উধাও হয়ে গেল। প্রথমে মনে করলাম ওটা মনের ভুল, রুমে একা আছি তাই এরকম মনে হচ্ছে। তারপর সেই ঘটনা প্রায় ঘটতো, আমি কাউকে এ ব্যাপারে কিছু বলিনি। জুলাইয়ের মাঝামাঝি সময়ের এক রাতে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে আমি নাকি এক রুমমেটকে উদ্দেশ্য করে বলেছিলাম, এই নাইম, এই ম্যাথটা সলভ করতো। আমি নাকি তার দিকে ইশারাও করেছি। সকালবেলা সে সহ বাকি সবাই আমাকে বিষয়টা জানালো। আমি কিছুটা অবাক হলাম, একটা প্রশ্ন জাগলো মনে মনে। ভাবলাম, এত রুমমেট থাকতে আমি নাইমকে ডাকতে যাব কেন?
ওর সাথে তো আমার তেমন ঘনিষ্ঠতা নেই। যাই হোক, ওদের বলেছিলাম গত রাতে দোয়া দুরুদ পড়ে ঘুমানো শুরু করিনি, তাই এমনটা হয়েছে। রুমমেটের মধ্যে আমি সহ বাকি ২ জন নিয়মিত নামাজ পড়তাম, বাকিরা পড়তো না। অবাক করার বিষয় হলো এই ঘটনার পর থেকে আমি কালো অবয়বটি আর দেখিনি। অগস্টের ১ম দিকে এক রাতে আমি ওয়াশরুমে যেতে গিয়ে দেখলাম দরজার ভেতর থেকে বন্ধ করা, এমনকি লাইট অফ করা। সময়টা ছিল রাত ৯:৩০ দিকে। ভাবলাম কেউ হয়তো ভেতরে আছে, কিন্তু লাইট অন করতে ভুলে গেছে। আমি পুরো রুমটা একবার ঘুরে এসে নিশ্চিত হলাম রুমমেটদের কেউ ওয়াশরুমে নেই। খেয়াল করে দেখলাম ওয়াশরুমের কল থেকে একটু একটু করে পানি পড়ছে। ব্যাপারটা নিশ্চিত হবার জন্য আমার পাশের সিটের রুমমেটকে জিজ্ঞেস করলাম। সে বলল পানি পড়ার শব্দটা সেও শুনতে পাচ্ছে। কিছুক্ষণ পর শব্দটা বন্ধ হয়ে গেল। আর তখনই আমি ওয়াশরুমের দরজাটা খোলা পেলাম। বাকিদের ব্যাপারটা জানালাম। ব্যাপারটা ওদেরও অবাক করলো। কিন্তু কেন জানি না নাইম আমার উপর রেগে গিয়েছিল। আমিও অবাক হয়েছিলাম, কারণ আমি তো বানিয়ে কিছু বলছি না, দেখলাম তাই বলছি। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই ব্যাপারটা যেন কেউ না জানে। জানলে আমাদের পাগল ভেবে বসবে। তাই কাউকে আর কিছু বলিনি। এভাবে দিন যেতে লাগলো। মাঝে মাঝে আমার পাশের রুমমেটও একই ঘটনার সম্মুখীন হতো। আমরা যে যার কাজে মগ্ন ছিলাম, কিন্তু এই ঘটনাগুলো ভুলে যায়নি কেউ। তো অগাস্ট মাসের শেষের দিকে আমি পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। তখন রাত ১টা বাজে। বাকিরা সবাই ১:৩০ দিকে ঘুমিয়ে পড়েছিল। রুমের সব লাইট বন্ধ করে দিয়েছিল। ওই রাতে আমার পাশের রুমমেট সাকিব এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিল। সে পরদিন সকালে সবাইকে তা খুলে বলেছিল। রাত ২:৩০ দিকে তার আচমকা ঘুম ভেঙে গেল। সে দেখতে পেল একটা সাদা অবয়বের মতো লম্বা আকৃতি তার বাম পাশে দাঁড়িয়ে আছে। চেহারাটা রক্তাক্ত এবং দুহাতে দুটো কালো লাঠি। দুহাতে দুটো কালো লাঠি। আরো একবার বলছি, চেহারা রক্তাক্ত, ২ হাতে দুটো কালো লাঠি। সে এতই ভয় পেল যে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সে নাকি আমাকেও ডেকেছিল, কিন্তু তার গলার স্বরটা এতই এতই আস্তে ছিল আমি হয়তো শুনতে পাইনি। আমার রুমে থাকা অন্য রুমমেটরা তা শুনতে পেয়েছিল। সে উঠে সাকিবের লাইট অন করলো এবং তাকে পানি পান করালো। রুমের লাইটটা অন করেই রেখেছিল, কিন্তু সাকিবের ঘুম আসতে একটু সময় নিল। সে ৪টার দিকে ঘুমিয়ে পড়েছিল। সকালে আমি সাকিবকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু প্রতিবারই একই উত্তর দিয়েছিল সে। তার চোখ দেখে বুঝলাম সে যা বলছে তা সত্যি। আমিও আমার দেখা কালো অবয়বের কথা সবাইকে তখন বলেছিলাম। রুমের সবাই ওই দিন নিশ্চিত হয়েছিলাম যে এই রুমে কিছু একটা গন্ডগোল আছে। নয়তো বারবার এমন অদ্ভুত ঘটনা ঘটার কথা নয়। সেই থেকেই প্রতি রাতে রুমের একটি লাইট অন করা থাকতো। সাকিব এতটাই ভয় পেয়েছিল যে তার জ্বর এসে গিয়েছিল। সে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এরপর ঈদুল আজহার আগে রুমের সবাই ছুটির ২ দিন আগে বাড়ি চলে গিয়েছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমার ইম্পর্টেন্ট ক্লাস ছিল এবং টিকিটটাও আগে থেকে কেনা ছিল। তো আমাকে রুমে একা থাকতে হয়েছিল ২ দিন। একটু ভয় পেয়েছিলাম, কিন্তু মনে সাহস এনে একাই রুমে ২ দিন ছিলাম। ভেবেছিলাম আমার সাথে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটবে, কিন্তু তেমনটা হলো না। ব্যাপারটা আমাকে অবাক করলো। আমি সত্যি জানি না এর কোনো উত্তর আছে কিনা। সবাইকে ধন্যবাদ। এই ছিল ঘটনা যেটা আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন। আমরা আপনাদের কাছে আবারও ফিরে আসবো। তার মাঝখানে আমরা ছোট্ট একটা বিরতি নিব এবং কেমন লাগছে সেটা জানি আমাদের এসএমএস করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেসটা www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.raffle। আপনারা এখানে এসে পোস্টের নিচে কমেন্ট করুন, লাইক দিন এবং আপনারা জানান যে কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা কেমন লাগছে। আমরা ছোট রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি .FM। আমি রাফসাল আছি সাথে এবং চলছে এই মুহূর্তে ভূত FM এবং আজকে বিশেষ দিন, ভূতের দিন আজকে, এবং আপনারা সবাই একটা স্পেশাল এপিসোড এনজয় করছেন এবং অনেকেই আমাদের সাথে এখন এসএমএস এ আছেন এবং বুঝতে পারছি যে অনেকেই জেগে আছেন এবং শুনছেন আমাদেরকে, এবং অনেকেই একটা প্রশ্ন করেছেন যে কেন 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 এরকম একটা সময়ে আমরা ভূত FM করছি। স্পেশাল একটা উপলক্ষ পেলাম, সুতরাং একটা একটা
একটা এপিসোড আমরা বাড়িয়ে দিলাম এবং এই এপিসোডটি গ্রামীণ ফোন স্পন্সর করছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে গ্রামীণ ফোনকে অনেক অনেক ধন্যবাদ যে একটা সপ্তাহের মাঝখানেও আর একটা শো এরকম ভাবে আমাদের করতে দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে মানে কি বলবো যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ গ্রামীণ ফোন। আর সেই সাথে আমাদের সঙ্গে যারা আছেন, এই মুহূর্তে আমরা আছি সিক্স সিজন হোটেলে। এখানে অনেকেই দেখতে পাচ্ছি এখনো আমাদের এখানে আছেন এবং এখানে আমাদের সাথে আছেন, অনেকে শুনছেন, অনেকে আমাদের সাথে হসপিটালিটির জন্য অনেকেই আছেন এখানে। সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী আমাদের অতিথির কাছে চলে যাবো, ডক্টর আলিফের কাছে যাব, কিন্তু তার আগে একটু এসএমএস পড়তে চাই। আমাদের নাইম রাজ মতিঝিল থেকে এসএমএস করেছেন, সাকিব মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন দীপ্ত, এবং তিনি বলছেন হ্যালোইনের ফার্স্ট স্টোরি ওয়াজ গুড। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি কেয়া এসএমএস করেছেন সাদমান এসএমএস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি ফুর্তি সুজন, এছাড়া ওয়াসি আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন সানি, এছাড়াও অয়ন এসএমএস করেছেন, রশিদ আমাদের এসএমএস করেছেন নোয়াখালী থেকে, শুভ আমাদের এসএমএস করেছেন, মনীষা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি কাজী, নিশাত সহ আরো অনেকে। সো আপনারা যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে কি টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আলিফের কাছে, তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই আসসালামু আলাইকুম। আজকের দিনে আমাকে স্পেশালি ইনভাইট করবার জন্য। আসলে $14 উপরে তো রাসেল ভাই একটু ভয় লাগতেছে, আমার হাইট ফোবিয়া আছে আমার। তো ঘটনা যেটা শুরু করতে চাচ্ছিলাম, আসলে আমি সবসময় খুব বড় বড় ঘটনা নিয়ে আসি রাসেল ভাই। আজকে এই ঘটনাটা শুরু করছি ছোট ঘটনা দিয়ে, অত বড় ঘটনা না। তো যার ঘটনা শেয়ার করবো তার নাম মোহাম্মদ আলমগীর। ঢাকা থেকে অদূরে, খুব কাছেই, বেশি দূরে না ওনার বাসা। তো উনি খুব ফেমাস ছিলেন ওই এলাকায়। উনি অ্যাকচুয়ালি লাশের কফিন বক্স বানাতেন আর কি। তো উনি লাশের যে কফিন বক্স বানাতেন তার বাসার সামনেই বানাতেন, বাসার উঠোনে এসে কফিন বক্স গুলো রাখতেন আর কি। তো আজকে থেকে প্রায় বছর 18 আগে আর কি, ওনার মতে যে আমার বাসায় আমি নর্মালি কফিন বানাতাম, তবে একদিনে দুটার বেশি কফিন বানাতে পারি না। তো ওনার বাসার কথা বলি যে ওনার বাসায় একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, ওনার ওয়াইফ ছিল, আর ওনার নিজের একজন বোন ছিল আর কি। তো একদিন রাতে, ঘটনার দিন চলে যাচ্ছে রাসেল ভাই, একদিন রাতে প্রায় রাত 2টার দিকে একটি লোক তার বাসার দরজা কড়া নাড়ে। আমি উনি দরজাটা খোলেন কৌতূহল বশত জানার জন্য আসলে কে নক করছে। তো দরজা খোলার পর একজন লোক, ভদ্রলোক, লম্বা অনেক বেশি, এবং তার কাছে বলেছে আপনি কি লাশের কফিন বানান কিনা। তো উনি বলেন হ্যাঁ আমি লাশের কফিন বানাই। তো উনি বললেন যে আমার আসলে লাশের কফিন লাগবে প্রায় 40টা। একসাথে এতগুলা কেউ বানাতে তাকে বলে নাই আর কি। এই প্রথম কেউ একজন আসলো, তাকে একসাথে 40টা লাশের কফিন বানাতে বললো। তো ওনার বললো যে হ্যাঁ সম্ভব, বানানো সম্ভব, আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু ওনার একটা শর্ত ছিল যে এক সপ্তাহের মধ্যে বানিয়ে দিতে হবে। তো 7 দিনের মধ্যে 40 পিস লাশের কফিন বানানো আসলে ওনার পক্ষে অসম্ভব ছিল। তো উনি আশ্বস্ত করলো, যিনি অর্ডার দিচ্ছিলেন তিনি আশ্বস্ত করলো যে আমি আপনাকে আলাদা করে পেমেন্ট করবো, কিন্তু আপনাকে এটা বানাই দিতে হবে। তো উনি দেখলেন যে আমার 2জন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তিনি একসাথে একদিনে 2টা লাশের কাটিয়ে বানাতে পারেন, তো একসাথে 40 পিস বানানো অনেক কষ্টকর। তো উনি প্রায় 10 জন হায়ার করে, কিন্তু ওনার ওই দিন থেকে প্রবলেম শুরু হতে দেখা যায়। ওনার রাতের বেলায় ওনার ওয়াইফের অবস্থা খুব খারাপ হয়ে যায়, বডির ভেতরতে ওনার আসলে খুব শরীর খারাপ হয়ে যায়, ওনাকে ঢাকায় হসপিটালে নিয়ে আসতে হয়। ঠিক পরের দিন আবার ওনার বাচ্চারও শরীর খারাপ হয়ে যায় এবং নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে, এবং তাকেও ঢাকায় নিয়ে আসা হয়। তো ঢাকায় ওনার ওয়াইফকে এবং ছেলের প্রতি তার দেখাশোনা করতে যে প্রায় 3 দিন সময় চলে যায়। তো যিনি ওনাকে অর্ডার দিয়েছিলেন তিনি 7 দিনের অর্ডার দিয়েছিলেন। তো উনি আরো 10 জন লোক বাড়িয়ে দেয় কাজটাকে এক্সপ্লোর করবার জন্য। আচ্ছা। তো বানাতে বানাতে প্রথমে উনি হাত দিতে পারেন নাই, পরে যখন তিনি হাত দেন তো কাজের স্পিড হালকা বেড়ে যায়। বেড়ে যেতে যেতে একটা পর্যায়ে দেখা যায় যে যখন 35-36 নম্বর সবগুলোই কফিন যখন বানাতেন তিনি কি করতেন, একটা কর্নারে স্ট্যাক করে রাখতেন প্রত্যেকটা কফিন আর কি। আচ্ছা।
তো পঞ্চম দিনে ওনার ছেলে হঠাৎ করে রুম থেকে বের হয় রাতের বেলা। তো বাথরুমটা ডিট্যাচ ছিল, বাসার ভেতরে ছিল না, বাইরে ছিল। তো উনি ওনার ছেলে বাথরুমে যেতে যে বাথরুম থেকে ব্যাক করার সময় দেখে যে কফিন থেকে 3-4টা কফিন থেকে দুটো দুটো করে হাত বের হওয়া, ও মাই গড। দুটো দুটো করে হাত বের করা, হঠাৎ করে কফিনের ভেতর থেকে হাত বের করা। ওনার বাচ্চা কাচ্চারা সবাই ইউজ টু আসলে ওনাদের এই সব কফিন বানানো দেখে। আগে কখনো এরকম জিনিসপত্রটা ছেলেমেয়েরা কখনো পরিলক্ষিত করে নাই বা প্রত্যক্ষ করে নাই, কারণ এরকম কন্ডিশনে এরকম ভাবে কখনো কেউ দেখে নাই। আসলে কফিন গুলো ডেলিভার্ডও হয় নাই। কফিন গুলা থেকে দুটো দুটো করে হাত কয়েকটা কফিন থেকে বের হওয়া। তো দৌড়ে গিয়ে বাবাকে জিনিসটা ব্যাপারটা জানানো হয়, কিন্তু আলমগীর সাহেব তেমন কোনো পাত্তা দেননি বিষয়টাকে নিয়ে। বাচ্চাটাকে বলে যে এটা তোর মনের ভুল, তুই বাদ দে, এটা কিছু না, তুই ভয় পাইছিস। আসলে ওই বাসাটা একটু ভুতুরে, খালি কফিনই রাখা রাস্তার ভাই। তো আশেপাশের লোকজন একটু দূরে দূরে থাকে। তো যাই হোক, সপ্তম দিনে যখন 38 নম্বর কফিন বানানো হয়, কফিন বানানোর পর ওনার একটা অভ্যাস ছিল যে কফিনগুলোর উপর দিয়ে যে ঢাকনাটা সেটা তিনি লাগিয়ে রাখতেন সবসময়। তো ওইটা যে জায়গায় স্তূপ করে রাখা ছিল কফিনের বাক্সগুলা, তো 38তম কফিনটা যখন স্তূপের মধ্যে রাখতে যাবে, নর্মালি দুজনেই কফিনটা ধরে স্তূপের মধ্যে উঠিয়ে রাখে, কিন্তু এই দুজনকেই খুব বেগ পেতে হলো কফিনটা উঠানোর সময়। তো যিনি মালিক তিনি বললেন যে এরকম তো কখনো হয় নাই, এত ভারী জিনিস এটার ভিতরে কে রাখছে। তো প্রথমে আমি চিন্তা করি এটার ভিতরে কোনো বস্তা টস্তা রাখছে কিনা, রাখলে এটা সরাই ফেলি। তো উপরে ঢাকনাটা সরানোর পর ওনার চোখটা, উনি বললেন যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, আমার আকাশ ভেঙে পড়তেছে মাথার উপরে, এরকম কন্ডিশন আমি কখনো দেখিনি। জীবনে এত লাশের খাটিয়া বানাইছি, এবং লাশের খাটিয়া বানানো ছাড়াও একটা মুদ্রার জন্য, মৃত মানুষের জন্য যা কিছু আছে ওনার বাড়িতে সবকিছুই কিছু না কিছু ছিল বিক্রি করবার জন্য। তো উনি প্রায় দূরে গিয়ে পড়ে যান। উনি দেখেন ওনার কফিনের ভিতরে একটি বডি, যার মাথা সাথে ছিল না, এবং বডিটা অনেক মোটা, পা গুলো অনেক মোটা মোটা এবং উল্টা করা। তো উনি খুব ভয় পেয়ে যান, এবং আশেপাশে যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তারা সহ ভয় পেয়ে যায়। উনি কফিনটা লাগিয়ে দিয়ে দূরে চলে যান, এবং এরপরে আর কোনো ধরনের কফিন বানানো হচ্ছে 40 নম্বর কফিন পর্যন্ত যাবে, এ পর্যন্ত আর সাহস হলো না। সাহস না হওয়াতে সপ্তম দিন রাত্রে ঠিক 3টার দিকে যিনি অর্ডার দিয়েছিলেন রাসেল ভাই, তিনি আসলেন, এবং যিনি অর্ডার দিয়েছিলেন তার বেশভূষা আবার একটু ডিফারেন্ট। এখন দেখা গেল ওই মুহূর্তে তিনি যেরকম দেখা গেছে, এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে আরো একটু বয়স্ক, আরো লম্বা। তিনি বললেন যে আমার কফিনগুলোর কি হাল। দেখাতে যেই মাথা ঘোরাতেই যে লোকটা অর্ডার দিবে, এই মুহূর্তে তার কোনো অ্যাসিস্ট্যান্ট বা যারা হেল্প করেছেন ওই মুহূর্তে কেউই ছিল না, উনি একা ছিলেন। তো স্ট্যাকটা দেখার সময় যে স্তূপের মধ্যে কফিন গুলো রাখা ছিল, সেই স্তূপটা আঙ্গুল দিয়ে দেখাতে যেই তিনি লক্ষ্য করলেন যে ওই কফিন গুলো থেকে মনে হয় যে কেউ রঙের ডিব্বা যেভাবে ছেড়ে দেয় ঠিক ওরকম ভাবে রক্ত গড়িয়ে পড়ছে কফিন গুলোর মাঝখান থেকে, অসম্ভব রক্ত। বলে প্রফিউজ ব্লিডিং, এত ব্লিডিং উনি কখনো একজন মরা মানুষের থেকেও দেখা যায় না। আর অনেকগুলো কফিনের বাক্স, তো উনি খুব ভয় পেয়ে যান। তো যে লোকটা তার সামনে ছিল তিনি বললেন যে তুমি ভয় পেও না, তুমি আমার সাথে কথা বলো, তুমি কি 40টা কফিন বানিয়েছো? তো তিনি দেখলেন আরেকটা জিনিস, তার অজান্তে সবগুলো কফিন উঠোনের মধ্যে অটোমেটিক সেজে যাচ্ছে। তো তিনি খুব ভয় পেয়ে যাচ্ছেন যে আমার সাথে, আমার সামনে এগুলা কি হচ্ছে, আমি এগুলি তো কখনো এক্সপেক্ট করি নাই আমার সাথে ঘটবে। আমি এত জীবনে এত কফিনের বাক্স বানিয়েছি, কিন্তু এরকম কখনো হতে দেখি নাই। আপনি আপনার সাথে কিছু করছেন? তো ওই লোকটা বললো তুমি কি 40টা কফিন বানিয়েছো কিনা আমাকে সেটা ক্লিয়ার করো আগে। বলে না, আমি 38টা বানিয়েছি। 38তম কফিনের মধ্যে যখন আমি ভাবলাম যে এত ভারী কেন কফিনটা, আমি বাক্স ঢাকনা সরাতে যেয়ে দেখি যে একটি মানুষের বডি কিন্তু মাথা নাই। আমি এরপরে আর কিছুই কন্টিনিউ করতে, খোলার পরে এরপরে আমি আর কিছু কন্টিনিউ করতে পারিনি। তো তিনি, যে লোকটি অর্ডার দিয়েছিল তিনি বললো যে এই জন্য তোমাকে ভুগতে হবে, আচ্ছা, তোমাকে ভুগতে হবে, তবে আমি এখন আমার কফিন গুলো নিয়ে যাব। এর মধ্যে আচ্ছা। কিন্তু রাসেল ভাই উঠোনের সামনে প্রায় 40টা কফিন অলরেডি সেজে গেছে। কেউ হাত দিয়ে সাজায় নাই, কেউ হাত দেয় নাই, কিচ্ছু না। কারো কোনো হাত ছিল না। এই 40টা কফিন সাজানোর জন্য অ্যাটলিস্ট 10 জন মানুষ লাগে। অবশ্যই, অবশ্যই। এবং এবং মুহূর্তের কেউ নাই মধ্যে, তাদেরকে সাজাতে। মুহূর্তের মধ্যে কফিনের মধ্যে রাসেল ভাই কোনো চাকাও তো নাই যে সেটাই। কফিনগুলো অটোমেটিক সেজে যাবে।
তো যাই হোক, উনি খুব ভয় পেয়ে যান ওই মুহূর্তে, তার হাত পা কাঁপতে থাকে। ওই মুহূর্তে তিনি ফিল করছিলেন আমার ওনার বডিতে কিছু হচ্ছে, এবং উনি ফিল করছিলেন ওর বাম পা এবং ডান পা না, বাম হাত এবং ডান পা নাড়তে পারছেন না, আঙ্গুলগুলো লিম্বস গুলো নাড়তে পারছিলেন না ওই মুহূর্তে। তো উনি বললেন তোমার ক্ষতি হবে এবং তুমি এটা একটা সময় বুঝবে। তো উনি হঠাৎ করে বললো যে এই কফিন গুলা নিয়ে যাও, একটা অর্ডার দিল কাউকে। তো ওই মুহূর্তে প্রায় শতখানেক মানুষ, রাসেল ভাই, বলে যে আসলে কি বলবো, কিভাবে বলবো, উলঙ্গ অবস্থায় আসছে, কিন্তু আপনি যে ওনারা যে উলঙ্গ সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার মনে হচ্ছে তারা উলঙ্গ। আচ্ছা, আপনাকে তাদের বেশভূষায় কিছু বোঝা যাচ্ছে না, ওনার কথায় যে আমি কিছু বুঝতে পারতেছি না, কিন্তু মনে হচ্ছে তারা সবাই উলঙ্গ। এবং মোটামুটি সবাই এসে, এবং সবাই যে আমরা দোয়া পড়তে পড়তে লাশ বহন করে নিয়ে যাই, ঠিক একই ভাবে লাশগুলো বহন করে নিয়ে যাচ্ছে। এবং যখন ওই কফিন গুলোর সাথে উপরের ঢাকনাটা লাগানো ছিল না, তো লাগানো অবস্থায় যখন লাগছে, অটোমেটিক লাগছে তার চোখের সামনে, এবং সব অসম্ভব ঘটনা তার চোখের সামনে ঘটতেছে। তো যখন লেগে যাচ্ছে তখন মনে হচ্ছে ভিতরে একটা মাথা আছে, এরকম কিছু। প্রত্যেকটা কফিনের মধ্যে মনে হচ্ছে যে রাসেল ভাই একটা করে বডি আছে। তো সবাই বডিটাকে ধরে, আমরা যে কফিন বা লাশ যখন নিয়ে কবর স্থানে যাই, যে দোয়া পড়তে পড়তে আল্লাহকে ডাকতে ডাকতে, ওরকম ভাবে সবাই লাশগুলো কফিন করে এবং সিরিয়ালি ধরে নিয়ে তার বাড়ি থেকে নিয়ে চলে যায়, এবং তাকে বলে যায় যে তুমি এই জন্য তুমি সাফার করবা। তো ওই লোকটা চলে যায়। ঠিক পরের দিন রাসেল ভাই সন্ধ্যার দিকে, মাগরিবের নামাজের পর, উনি আর বাম হাত এবং বাম পাতে কিছু ফিল করতে পারে না। স্টিল নাও এখন পর্যন্ত তিনি ওরকম অবশ হয়ে আছে, তার বাম হাত বাম পা। তার ব্রেন এক পাশে বাম পাশে হালকা কাজ করে, বাম চোখে তিনি দেখেন না। আচ্ছা, বাম সাইডটা মোটামুটি তার প্যারালাইজড হয়ে যায় লাস্ট 15 ইয়ার্স ধরে। এই ছিল রাসেল ভাই ঘটনা। এখন তার মানে এই অবস্থায় তিনি আছেন, এই অবস্থায় তিনি আছেন। এবং এটার কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি, বা রাসেল ভাই এটার ব্যাখ্যা তিনি খোঁজেন নাই, এবং এরপর থেকে তার বাসাতে তার ছেলেই সব ধরনের ইনকাম করে, তিনি একদম অচল অবস্থায় পড়ে যান। ওকে, এই ছিল রাসেল ভাই ঘটনা। সো এই ছিল ঘটনা। আমরা পরবর্তী ঘটনায় আবারও যাব, তবে তার আগের ছোট বিরতি নিতেছি, কারণ পরপর দুটি ঘটনা শুনবো, এবং যদি একটা ঘটনা বড় হয় তাহলে মাঝখানে যেন থামাতে না হয়, সেজন্য আমরা এই আওয়ারের যে ব্রেকটা সেটা এখনই নিয়ে নিচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তাল আছি সাথে, এবং চলছে ভূত FM। আমার সাথে রয়েছেন মাসুম এবং আজকে অতিথিরা। এবং আমরা এখন ফেসবুক লাইভে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গে কারা বসে আছেন। আমি রাসেল, আমার সাথে মাসুম ভাই আছেন এখানে আহমেদ বাবু, এখানে দেখতে পাচ্ছেন আলিফ আছেন, ফারনান আছেন, এবং হাফিজ মাইনুদ্দিন সাহেব আছেন। আমাদের এখানে আছেন সাদিক ভাই, দেখতে পাচ্ছেন আমাদেরকে ভিডিও করছেন, যিনি, আপনি একটু চেহারা দেখায় দেন। এবং আমাদের এইখানে আছেন সিক্স সিজনের সমস্ত যারা আমাদেরকে হেল্প করছেন। থ্যাংকস ফর ইউর হসপিটালিটি। সিক্স সিজন হোটেলের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এবং সেই সাথে আমাদের সঙ্গে রয়েছেন আজকে যারা হচ্ছে এখানে যারা এখানে মানে আরো অনেকেই আছেন, আপনারা সবাই আপনাদের SMS দেখতে পাচ্ছি, এবং এখানে অনেকেই আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হ্যালো ইমরান, বাপ্পি নড়াইল থেকে, জাহিদ খুলনা থেকে, জনি কুমিল্লা থেকে, আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন জানিয়েছেন হ্যালোইনের শুভেচ্ছা। নিঝুম আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন মাজিদ, এছাড়াও পারভেজ আমাদের সাথে আছেন, আপন আছেন, গালিব আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, অনিক, সানি, এছাড়াও প্রান্ত, সাব্বির, অসিত, এছাড়াও রয়েছেন মোস্তাক বেইলি রোড থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এহসান, এছাড়াও রিয়াজুল আমাদের সাথে রয়েছেন, খুলনা থেকে রয়েছেন। এই যে কোনো স্ক্রিপ্ট থাকে না আমাদের, আমরা একদম এই যে যা আসছে SMS আমরা ডিরেক্ট সেটা পড়ছি। সো বুঝতেই পারছেন যেখানে কোনো ধরনের কোনো মানে যা আপনারা পাঠাচ্ছেন তাই পড়ছি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন। তো আমি চলে যাব এখন বাবু ভাইয়ের কাছে, এবং আপনার কাছ থেকে আমি যে ঘটনাটা শুনবো, আপনার কাছে আপনি সম্ভবত শুরুতে আপনি বলতে চাইছেন একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আপনি বলবেন। এই So, আমরা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা কাহিনীটা রাসেল ভাই আমি অনেক ছোটবেলায় শুনেছিলাম। জি। শুনেছিলাম সম্পর্কে এক মামার কাছে। তো আমি বেড়াতে গেছিলাম গ্রামে, পরিবেশটাও খুব সুন্দর ছিল, মানে ডিফারেন্ট। সামার টাইম, উনি বাসার বাইরে ঘুমাতেন তখন, বাসার বাইরে একটা চৌকি পেতে ঘুমাতেন,
এবং আমি ওনার সাথে গিয়েছি। উনি শুয়ে শুয়ে তখন আমি বলছিলাম যে ভূতের গল্প শুনতে চাই। তো সেই সময় উনি ভূতের গল্পটা বলেন আর কি। আচ্ছা। তো এটা হচ্ছে গ্রামের একটা ইয়াং ছেলেকে নিয়ে আর কি। সেই ছেলেটার খুব কিউরিয়াসিটি ছিল জাদুটোনা সম্পর্কে। হুম। তো গ্রামের যে একজন মানে টোটকা জাদুকর এদের সাথেও সে কথা বলে। এবং আপনি জানেন যে কিছু অঞ্চল আছে আমাদের দেশেই যেগুলো একটু পশ্চিমবঙ্গের কাছাকাছি, হুম। ওসব জায়গায় জাদু টোনা যেমন অনেকেই ওই দেখা যাচ্ছে যে পিঠা নষ্ট করার মন্ত্র জানে, তারপর এরকম অনেক কিছুই জানে এবং এই ধরনের কথাবার্তা তাদের মধ্যে বেশ প্রচলিত। তো তার খুব আগ্রহ হয় যে এই ধরনের কিছু শেখার জন্য। তো সে খুঁজতে খুঁজতে গ্রামের এক মানে পুরোহিত টাইপের থাকে, সে আপনার মানে এই শ্মশান ঘাটের পাশে বসে বেশ সাধনা টাধনা করে আর কি। হুম। তো তার কাছে যায় আর কি, যে প্রায় বলে যে আমাকে জাদু শেখান, জাদু শেখান, হুম। আমি জাদু শিখতে চাই। তো সে তাকে ধমক টমক দিয়ে প্রায় বের করে দেয়, বলে যে বেটা তুই মুসলমানের পোলা, তুই জাদু শিখবি কি, মন্ত্র শিখবি কি, এই যে অনেক বকা টকা দেয় আর কি। তো সে ছেলেটা এটাতে দমে না, সে মাঝে মাঝে আপনার এই যাওয়া আসার মধ্যে থাকে আর কি। তো একদিন এরকম বিকালের দিকে আর কি, পড়ন্ত বিকালে সে ওই ওই যে পুরোহিত ছিল তাকে যে বেশ বদার করতেই থাকে আর কি, যাবে না সে, সেই বলে যে আপনি কি বলেন, আপনাকে যত সেবা করা দরকার আমি সেবা করবো, এই সেই এনতেন। তো সে বলে আচ্ছা তোর জাদু শেখার খুব শখ, বলে হ্যাঁ। যা যা করতে বলবো পারবি, যদি পারিস তাহলে মনে কর যে তোরই কিছু শিখতে পারবি। হুম। তো বলছে যে জাদু শিখলে কি হয় এটা জানিস, এটা হলো কালো জাদু। কিরকম? তো সে মুখ হা করে দেখালো ফার্স্টে। তো তার মুখ যখন হা করে দেখাইছে, মুখের মধ্যে সব দাঁত গুলা ছিল কালো, কুচকুচে কালো মুখের ভেতরটা। তো ওইটা দেখে ছেলেটা ফার্স্টে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যায় যেরকম মুখের মধ্যে মানে কালো হয়ে গেছে এরকম। তো বলছে এটা কেন জানিস, তো কেন বলে এটা হলো ফসল, কালা জাদু করছে এটার ফসল। তো বুঝিস এটা এত সোজা জিনিস না, এটা শিখলে জীবনটা এরকমই হয়ে যাবে। তো সে মানে কিছুটা শুনে তখন বলে যে তোরে অনেকগুলো আমি সাধনার পথ দিতে পারি যেগুলোতে কিছু শিখতে পারবি। তো একটা আছে, এটা কি তুই মানে আমার মনে হয় না তুই পারবি, সেটা হলো মনসা দেবীর মন্দিরে যেতে হবে তোর, যেখানে শুধু সাপ। তো ও শুনে এটা সাপের ব্যাপারে তার বেশি অ্যালার্জি ছিল। তো সে তখনই এটা বলে দেয় যে না আসলে আমার এটা আমি আমার ব্যাপারে কত তুই যে যা, তোর শেখা লাগবে না। তো তারপরে সে অনেক বলে যে আমার একটু শিখানি, শেষে বলার পর তখন বলে আচ্ছা ঠিক আছে তুই কালকে আসিস, তোর আমি বলবো। তো পরদিন সে যায়, বলে যে এই সময় আসবি। তো আসার পর দেখে যে সেই পুরোহিত আপনার ধ্যান করতেছে। তো ধ্যান করা অবস্থায় তাকে বলে যে তোরে আমি কাজ দিলাম যে নেক্সট পূর্ণিমা যেদিন আসবে, হুম। তো সেই পূর্ণিমার দিনে তুই আমার এখানে আসবি বটগাছ তলায়, এসে আমার তো একটা শিকড় নিবি, আমি তো একটা শিকড় দিব। এই শিকড়টা সাথে করে নিয়ে তুই হেঁটে হেঁটে এত ক্রোশ দূরে ওইখানে একটা শ্মশান আছে, সে শ্মশানে যাবি। তো সেই শ্মশানে যে ওইখানে যে পুরোহিত আছে তাকে কয়দিন আগে মাটির তলে পোতা হয়েছে, মানে পোতা হয়েছে বলতে তারা মানে মাটির নিচে ওরা মানে পুঁতে ফেলে, সামথিং লাইক দ্যাট, হয়তো পোড়ায় না বা সামথিং, তাদের কোনো রিচুয়াল এটা, হয়তো মারা গেলে বলে ওইখানে যাবি, মাটির তলে পোতা হয়েছে। তো ওখানে যে মাটি তুলবি, আমি ওদের ভাষায় বলার চেষ্টা করতেছি আর কি। বলে ও ওইখানে যে ওই মাটি খুঁড়বি, খুঁড়ে ওই পুরোহিতের মাথাটা কেটে নিয়ে আসবি। হ্যাঁ, কেটে ওই একটা পথ বলছে যে এই পথ দিয়ে তুই চলে আসবি এবং তোকে যতই ডাকবে যত যাই বলবে তুই তাকাবি না, হুম। শুনবি না, সোজা চলে আসবি, এসে ঘুরে আমার এই এই গাছতলায় এনে মাথাটা রেখে যাবি। তাহলে তোর আমি হবে মানে তোর কিছু একটা পাবি আর আমিও তোকে কিছু দিব। তো ওই ছেলেটা মনে করছে গ্রামের ছেলে ছিল এবং সে বেশ এইদিকে খুব সাহসী, সাপের ব্যাপারে অ্যালার্জি থাকলেও সেটাকে খুব একটা কঠিন মনে করে নাই। তো বেশ প্রিপারেশন নিতে থাকে কাজটা করার জন্য, ঠিক আছে। বলতে হচ্ছে যে ধর্মীয় প্রিপারেশন তার মধ্যে ছিল না, ধর্মীয় মূল্যবোধ খুব একটা ছিল না। হুম। আর তার ফ্যামিলি থেকেও তাকে এই ব্যাপারে খুব একটা করা হয়নি। তো যাই হোক, সে প্রিপারেশন নিয়ে তার কাউকে কিছু বলে না। তো যথারীতি যেই দিনটা আর কি আপনার মানে এসে পড়ে আর কি, তো ওই পুরোহিত ওকে বলে দিছিল যে পূর্ণিমার দিন কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং চাঁদ মেঘে ঢাকা থাকবে, তুমি চাঁদ দেখতে পাবি না, পূর্ণিমা বলে যে চাঁদ দেখবি তা না, মেঘে ঢাকা থাকবে, এরকম কিছু কথা ওকে বলে দেয়। তো ও দেখে আসলেই সন্ধ্যার থেকে আপনার টিপ 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 বৃষ্টি পড়া শুরু করছে এবং সে আপনার রওনা দেয়। হুম। তো রওনা দিয়ে তার ফার্স্টে যেটা করতে হবে শিকড় আনতে যেতে হবে। তো সে হেঁটে 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 ওই কাদা পাড়ায় পাড়ায় গ্রামের রাস্তা, এর মধ্যে মনে করেন হচ্ছে বৃষ্টি হচ্ছে, যে যে ওই গাছতলায় যায়। তো গাছতলায় যে দেখে ওই পুরোহিত ওখানে নাই, পুরোহিত নাই, কিন্তু একটা ছোট চৌকির মতো রাখা, সেই চৌকির উপরে কাপড় চোপড় দিয়ে কি ঢেকে রাখা, মানে একটা কাপড়ের পুটলির মতো। তো সে কিছুক্ষণ দাঁড়ায় থেকে কেমন গা শিরশির করতে থাকে। তো একসময় সে কাপড়ের পুটলিটা সরায়,
সরায় ওখানে যে দেখে যে আপনার একটা ছোট্ট এরকম ইসের মতো রাখা, তার জন্য একটা সিঁদুরের মানে সিঁদুর গাছের যে মানে লাল একটা ই থাকে আর কি, সেটার পাশে একটা শেকড়ের মতো রাখা। তো পরে কি ওই দুইটা নেয়, নিয়ে ওখান থেকে হেঁটে, ওকে যে বলছে যে শ্মশানের উদ্দেশ্যে যাওয়া, সেখানে সে আস্তে আস্তে হেঁটে যেতে থাকে। সো হি স্টার্টস টু ট্রাভেল, হাঁটতে থাকে এবং রাস্তা দিয়ে দেখে যে বেশ মানে প্যাচ প্যাচা কাদার রাস্তা, এবং রাস্তার আস্তে আস্তে মানে অনেক বন্ধুর হয়ে গেছে, যেহেতু ওই যে শ্মশানটার কথা বলছে সেখানে কিন্তু ওই যে পুরোহিতের কথা বলে থাকতো, এবং ওখানে মানুষজন খুব কম যেত আর কি, খুব কম যেত, এবং সম্ভবত সেখানে একটু নিচু কাস্টের যারা ছিল তাদেরকে ওখানে পোড়াইতো আর কি, ঠিক আছে। তো ফাইনালি সে যখন যায় শ্মশানের ওখানে, যে মানে সে ফাইন্ড আউট করে যে বেশ মানে ঘুরি ঘুরটি অন্ধকার টাইপের হয়ে গেছে এবং আকাশ মেঘে মানে পুরা ঢাকা, ওখানে আপনার মাঝে মাঝে শব্দ আসতেছে মেঘ ডাকার, তো বেশ ভয় পেয়ে যায় সে। তো এর মধ্যে সে খুঁজে বের করে যে এই জায়গাটাতেই পুরোহিতটাকে ই করা হয়েছিল। তো সেখানে যে সে আপনার সাথে করে একটা দাওয়ের মতো নিয়ে আসছিল, সেটাতে মাটি খোঁচানো শুরু করে, মাটি খোঁচাতে বেশ ই বের করে। এক পর্যায়ে সে দেখতে পায় যে সে পুরোহিতের মানে মাথার অংশটা সে পায়, যে মাথা শুরু হয়েছে। তখন তার বেশ ভয় লাগে ফার্স্টে, মানে হি গেট রিয়েলি স্কেয়ার্ড। ভয় পাওয়ার পরে সে মানে কিছুক্ষণ দমে যায় এবং ভয় পায় যে আমি চিন্তা করবো কিনা, মানে কাজটা করবো কিনা। এই অবস্থায় মনে করেন যে ভয় পেয়েও সে এটা ছাড়ে না, সে আরো মাটি মাটি করতে থাকে। তো করতে করতে সে কাঁধ পর্যন্ত চলে আসে। কাঁধ পর্যন্ত চলে আসার পরে সে চিন্তা করে যে এখন মানে আমাকে এই মাথাটা নিতে হবে। তো চোখ বন্ধ করে সে আপনি মাথাটাকে কেটে ফেলে সে ওখান থেকে। তো কেটে ফেলার পরে সেই মাথা নিয়ে মানে বেশ মানে ঘোরের মধ্যে চলে গেছে, সে আসতে থাকে আর কি ওই রাস্তায়। এবং যখন আসতেছে সে মানে শুনতে পায় যে ওকে অনেকে ডাকতেছে নাম ধরে, তার নাম ধরে ডাকে, বেশ আপনার একটা মানে গলা আর কি, মানে 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 বিষণ্ণ টাইপের গলায় ডাকতেছে মানুষ। তো ওগুলা গায়ে মাখে না, যেহেতু তাকে আগে পুরোহিত বলে দিছে যে তুমি এটাতে রিপ্লাই দিতে পারবা না, তোমাকে যে ডাকবে বা কত কিছু দেখবা সেগুলোর সাথে তুমি নিজের মানে কোন রকমের ইন্টারাকশনে তুমি যাবা না। তো হেঁটে আসতে থাকে। তো এক পর্যায়ে বেশ কাছাকাছি যখন চলে আসছে, যে ওই পথটা ডিটোর যে পথটা নিয়েছিল সে, মানে আপনার ঘুরে যে পথটা দিয়ে আসার কথা, সেখানে রাস্তার কোণে দেখে একটা বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ের মাথায় যখন সে যাচ্ছে বাসটার কাছে দিয়ে, তখন দেখতেছে যে আকাশে হালকা আলো আসছে, মানে মেঘ কেটে যাচ্ছে। তো ও দেখতে পায় যে একটা বড় লম্বা বাঁশের মাথায় একটা সাদা কি যেন লটকে আছে। মানে যখন আরেকটু কাছাকাছি যায় তখন সে দেখে যে একটা মহিলা, সেই একটা বাঁশের মধ্যে মহিলাটা লটকে আছে, জাস্ট লাইক বাঁশটা দোলে যেরকম বাতাসে, বাঁশের মাথায় একটা মানে দেখবেন যে বাঁশ তো বেশ ফ্লেক্সিবল একটা জিনিস, এটা মাথায় যদি ভারী কিছু দিয়ে দেয় তখন কিন্তু এটা বেশ মানে দুলতে থাকে ডিফারেন্ট আকারে। দেখে লটকে আছে, একটা মহিলা লটকে আছে, তার চুলটা একদম উপর থেকে মাটি ছোঁয়া, এবং এটা লাইক সোয়াইপ করতেছে মাটিতে, কাদা মাটিতে, এবং মানে ইটস লাইক মানে এটা একটা জীবন্ত মানুষের মতো ঝুলে আছে। তো ও এটা দেখে বিশাল একটা ধাক্কা খায় মনের মধ্যে, দাঁড়ায় যায়। তো এই সময়টাতে সে তার পিঠের মধ্যে পুরো দেখে যে একটা ঠান্ডা ঘাড়ের মধ্যে স্পর্শ। তো ফাট করে ফিরে তাকায়, সে ফিরে তাকায় দেখে যে মাথাটা কেটে নিয়ে আসছে সেই যে মানে একটা বডি, সে বডিটা পিছনে দাঁড়ানো এবং তার পিঠে হাত দিয়ে ধরছে। তো এটা দেখে সে চিৎকার করে মাথাটা ফেলে ওইখানে বেহুশ হয়ে যায়। এবং পরদিন তাকে নাকি গ্রামের মানুষজন পায়, পাওয়ার পরে তার অনেক জ্বর ছিল, অসুস্থ ছিল, এবং তারপর থেকে সে মানে বেশ একটু মানে মানে অতিপ্রকৃতস্থ আর কি, পাগল টাইপের হয়ে গেছে। এবং সে নাকি ওই বুড়া বয়সে তখন অনেক কিছু উল্টাপাল্টা দেখতো, করতো। আর মানে ছোটখাটো লেবারের কাজ করে, মানে লাইফে তার আর কিছু করা হয়নি আর কি, হি কুডন্ট ডু এনিথিং, অ্যাবনর্মাল হয়ে গেছে লাইফে। ওকে, এটাই ছিল ঘটনা আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আমাদের সাথে অনেকে এসএমএস এ জয়েন করেছেন অলরেডি। তানজিম আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আলিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে। এছাড়াও আরিয়ান আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন রাজশাহী থেকে মুরাদ, এছাড়াও সাত্তাজ আমাদের সাথে রয়েছেন, দিগন্ত আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন আর যে জুনায়েদ, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জেরিন, এছাড়াও আরাফাত, এছাড়াও পারভেজ সহ আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকেই। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি শামীম হুসাইন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আরাফাত শিমুল, এছাড়াও মুন্না আমাদের সাথে রয়েছেন বসুন্ধরা থেকে, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি দিগন্ত থেকে শুরু করে আরো অনেকে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনবো, এন্ড তারপরে আমরা ফিরে আসছি আবার আপনার কাছে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আচ্ছা, আমরা যাচ্ছি আবার আপনার ভাইয়ের কাছে, আপনাকে খুঁজছিলাম আমি, আপনার ঘটনা শুনি। আসসালামু আলাইকুম লিসেনার।
ধন্যবাদ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, এটি আমার এক ছোট ভাই, যেটা ওর বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলার কাজীবাধা নামক স্থানে। ওর নাম সজীব। ও ফরিদপুরের শ্যামসুন্দরপুর নামক একটা গ্রাম আছে, ওই গ্রাম থেকে এই ঘটনাটি কালেক্ট করে আমাকে দিয়েছে ভূত এফএম শেয়ার করার জন্য। এটা আমি শেয়ার করতে চাচ্ছি। শ্যামসুন্দরপুর গ্রামে এই ঘটনাটি বেশ প্রচলিত। তো এই ঘটনাটি ঘটে 1955 সালের দিকে। তো 1955 সালে ওই গ্রামের একটি বাড়ি ছিল, সেই বাড়িতে বেশ সম্ভ্রান্ত একটা বাড়ি ছিল, ধনী পরিবার আর কি। ওই ধনী পরিবারের যিনি মহিলা ছিলেন আর কি, ওরা হঠাৎ করে ওনার একটা রোগ হয়। ওই রোগে ওনার শরীর অস্বাভাবিক রকমের ফুলে যায়। তো ফুলে যাওয়ার পর উনি যেহেতু শরীরে অনেক গহনা পরতেন, স্বর্ণের গহনা পরতেন, তো ওই অস্বাভাবিক রকমের ফুলে যাওয়ার কারণে উনি মারা যান হঠাৎ করে। কিন্তু সমস্যা হলো ওনার যখন লাশের যখন গোসল দেয়া হবে, তো ওই হাত যেহেতু অতিমাত্রায় ফুলে গিয়েছে, হাতের যে গহনাগুলো ছিল, বালা যেগুলো ছিল, এগুলো কিন্তু আর খোলা যায় নাই, কিন্তু ওনার গলায় যে গহনাগুলো ছিল এগুলো খোলা গিয়েছিল। তখন লোকজন সবাই জানতো যে ওনার হাতে যে গহনাগুলো ছিল, এই গহনাগুলো যেহেতু খোলা যায় নাই, এই গহনা সহই ওনাকে কবর দেয়া হয়। ওই গ্রামের দুইজন মানে লোক, তারা চিন্তা করে যেহেতু ওই মহিলার হাতে অনেক ভারী ভারী ডান হাতে বাঁ হাতে তিনটা তিনটা করে 6টা স্বর্ণের বালা আছে, সুতরাং আমরা রাতে গিয়ে ওই কবরটি খুঁড়ে ওনার হাত থেকে ওই বালাগুলো আমরা ছোটানোর ব্যবস্থা করব। তো যে ভাবা সেই কাজ। ওনারা রাতের বেলা, তৎকালীন সময় তো এরকম কবরস্থান ছিল না, ওরকম লাইটও ছিল না, অত্যন্ত মানে একটা ভয়ঙ্কর কবরস্থান বলতে একটা আতঙ্কের জিনিস একটা বোঝাতো ওই সময়তেই আর কি, ওই সময় আর কি, সে 50-এর দশকে। ওনারা দুজন ওখানে যান, যাওয়ার পর কবরটি খোঁড়েন, মানে মৃত্যুর 2 দিন পর আর কি, লাশ তখনও কিছু হয়নি আর কি। তো খোলার পরে যখন দেখলেন যে আসলে তো হাত অনেক মোটা, কিন্তু এখান থেকে আর বালা খোলার কোনো উপায় নাই। বালা খোলার একটাই উপায়, কবজি থেকে হাতটি কেটে ফেলতে হবে, তাহলেই শুধুমাত্র বালাটা বের করা সম্ভব। ওনারা আগের থেকে সেই প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন এবং যথারীতি ওনারা তাই করেন। কবজি থেকে হাতটি মানে কেটে ফেলেন এবং ওই বালা তিনটি তিনটি করে 6টি বের করে নিয়ে আসেন। 2 হাতই কাটেন এবং ওনারা তিনটা তিনটা করে বালা ভাগ করে নিয়ে চলে যান এবং কবরটা আবার সুন্দর করে এমন ভাবে ঢেকে দেন যাতে কেউ কিছু বুঝতে না পারে। ওনারা যথারীতি ওই জিনিসগুলো নিয়ে বাসায় চলে আসেন। প্রথমে 1-2 দিন কোনো সমস্যা হয় না। তৃতীয় দিন রাত্রে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ওদের মধ্যে একজন, উনি রাত্রে ঘুমিয়েছিলেন, হঠাৎ করে উনি ফিল করলেন কে যেন ওনার গলাটা চেপে ধরেছে, মানে গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করছে। তো উনি হাত দিয়ে ছোটানোর চেষ্টা করছিলেন, কিন্তু খেয়াল করলেন যে যে জিনিসটি ওনার গলায় চেপে ধরেছে সেটি শুধু আঙ্গুল থেকে কবজি পর্যন্ত, এরপরে আর কোনো হাতের কোনো অস্তিত্ব নাই, শুধু এতটুকু জিনিস ওনার হাত চেপে ধরেছে। উনি প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওনার পাশে ওয়াইফ ছিল, উনি ঘুম ভেঙে যান। ভেঙে যাওয়ার পরে ওনার ওয়াইফ এবং উনি দুজনেই দেখেন যে ওই ছোট্ট হাত, 2টা হাত, মানে কবজি পর্যন্ত হাত, এই 2টো হাত উড়ে গিয়ে সুন্দর করে জানালার যে জানালাটা ছিল, জানালার কপাটটি খুলে জানালা দিয়ে বের হয়ে গেল। ওনারা দুজনই সেটা দেখেছেন। যখন এটা দেখলেন দুজনই খুব ভয় পান। পরের দিন যিনি ওই যে বালা চুরি করেছিলেন ওই লোকটি, তার সহযোগী যিনি আরেকজন সাথে ছিলেন, তাকেও ঘটনাটি শেয়ার করেন। শেয়ার করার পর ওই লোকটি বলে একই ঘটনা ওই রাত্রে তার সাথেও ঘটেছে, মানে সেম ঘটনা ওই একই রাত্রে দুইজনের সাথে ঘটে। তো ওই দুইজন ওই খুবই ভয় পেয়ে যান। তারপরে ওই আমরা জানি রাসেল ভাই, ওই যে আগে দেখতাম যে বৃষ্টি হলে অনেক সময় কই মাছ পুকুর থেকে উঠে আসে, আমরা এটা দেখতে আমিও দেখেছি আর কি। তো ওই সময় ছিল বর্ষাকাল, বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে রাতের বেলা বৃষ্টি শুরু হয়। তখন ওই যিনি ওই যে হাত কেটে বালা নিয়ে এসেছিলেন, উনি চিন্তা করলেন যে ওনার বাসার পাশেই তো পুকুর, ওই পুকুরে আবার প্রচুর মাছ টাছ আছে এবং একটা বাঁশের ঝোড়ও আছে সেখানে। তো উনি ওই সময় ওনার কাছে টর্চ লাইট ছিল না, তা হারিকেন জ্বালিয়ে, হারিকেনের উপর পলিথিন দিয়ে যাতে বৃষ্টির পানি না পড়ে, উনি আরেকটা ছাতি নিয়ে ওই মাছ উনি সংগ্রহ করবেন, মাছ উঠে এসেছে কিনা এইটি দেখার জন্য উনি বাইরে বের হন এবং সত্যি সত্যি গিয়ে দেখলেন যে অনেক বেশ ওই বাঁশের নিচে যেখানে বৃষ্টির পানি প্রবাহ হয়ে পুকুরে চোখ পড়ে যাচ্ছে, সেখানে ছোট ছোট কি ধরে লাফালাফি করছে অনেক।
তো উনি মনে করেন এগুলো মাছ, এগুলো আমি এখন যে ধরি। তো উনি কিছু জিনিস মানে মাছ রাখার জন্য একটি পাত্র নিলেন, পাত্র নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে একটু ভালো করে খেয়াল করলেন যে জিনিসগুলো লাফালাফি করছিল ওগুলো আসলে মাছ না, অসংখ্য কবজি থেকে কেটে ফেলা হাত লাফালাফি করছিল সেখানে, মাছের মতো করে মাছের মতো। লাফালাফি উনি দূর করছে। থেকে সেটা মাছ মনে করেছিলেন এবং উনি যখন ওটা দেখে যখন ভয় পেয়ে দৌড় দিয়ে বাসা আসতে যাবেন, তখনই ওই কবজি থেকে যে এই হাতটি, দুটি হাত উনার পা চেপে ধরেন। পা চেপে ধরে টানতে টানতে পুকুরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উনি অনেক চেষ্টা করে ওখান থেকে রক্ষা পেয়ে দৌড়ে ঘরে চলে আসেন। ঘরে চলে আসার পরে উনি ওনার স্ত্রীকে এই ঘটনাটি সম্পূর্ণ শেয়ার করেন যে আসলে ওনারা এই কাজটি করেছেন এবং যার ফলে এই হাতের এই কবজি থেকে কেটে ফেলা এই হাতের এই ঘটনাটি ওনাদের সাথে ঘটছে। তখন ওনার স্ত্রী পরামর্শ দেন যে তুমি ভালো কোনো হুজুরের সাথে গিয়ে আলোচনা করো, উনি কি পরামর্শ দেন এই বিষয়টি নিয়ে। তখন ওনারা ওই যে যারা দুইজন বন্ধু আর কি, যিনি কাজটা করেছেন, দুইজনই একজন হুজুরের কাছে গিয়ে পরামর্শ করেন। তখন হুজুর একটাই পরামর্শ দেন, সেটা হচ্ছে যে তোমরা যে কাজটা করেছো, অন্যায় করেছো, তোমরা এই বালাগুলো আবার ওই কবরে রেখে আসো। তখন ওনারা চিন্তা করেন আবার সত্যি তাহলে আমরা ওই কবরে গিয়ে ওইটা রেখে আসব। তখন ওই কবরে রেখে যেদিন ওই হুজুরের কাছে পরামর্শ করতে গিয়েছিলেন, ওদিন ফিরতে ফিরতে আবার ওনাদের রাত হয়ে যায়। তো ওনারা যখন বাসায় ফিরছিলেন দুইজন একই সাথে, তখন ওনাদের রাস্তায় আসার পথে একটি বড় বট গাছ পড়ে। তো হঠাৎ করে রাতের বেলা খেয়াল করলেন আসার সময় যে ওই বট গাছে ওই যে মহিলাটি যিনি মারা গিয়েছিলেন উনি ঝুলছে, কিন্তু গলায় ফাঁস দিয়ে ঝুলছে না, মানে গলায় কোনো দড়ি নাই, এমনি শূন্যে ঝুলছে এবং ওনার হাত দুটো কাটা এবং Right. দূর থেকে ওনাদেরকে ইশারা করে দেখাচ্ছে ওই মহিলা, এই দেখো আমার হাত নাই। এবং ওই যে হাত দুটি ওনার কবজি থেকে আলাদা হয়ে হাত দুটি, ওই হাত দুটি মানে উড়ে উড়ে ওনাদের দিকে আসছে। ওনারা ওখানেই দুইজনই সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী দিন সকালবেলা লোকজন ওখানে পায় ওনাদেরকে। তবে এই ঘটনাটি উনি প্রথমে কাউকে শেয়ার করে নাই, কি কারণে ওনারা ওখানে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো পরবর্তীতে এই ঘটনাগুলো ওনার শুধুমাত্র ওনাদের ওয়াইফকে এই ঘটনাগুলো শেয়ার করেছিলেন। তারপরে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই বালা তিনটি, এই বালা 6টি আর কি, প্রত্যেকের কাছে 3টি করে ছিল, ওনারা কবরে গিয়ে সেটা রেখে আসবেন। এবং সত্যি ওনারা যান সেখানে, ওনাদের স্ত্রীকে বলে গিয়েছিলেন যে আমরা এই কাজ করতে যাচ্ছি, কিন্তু যখন ওনারা কেউই রাত্রে আর বাসায় ফেরেন নাই, তো ওনাদের স্ত্রীরা উদ্বিগ্ন হয়ে গেলেন, একে অন্যের কাছে খোঁজ নিলেন, সত্যি দুইজনের কেউই বাসায় ফেরে নাই। যখন যেহেতু বলে গিয়েছেন যে অমুক কবরস্থানে যাব, তারা সেখানে যান, কবরস্থানে যান, গিয়ে দেখেন যে ওনাদের দুইজনের লাশ ওই যেই মহিলাটির কবর, ওই কবরের মধ্যেই পড়ে আছে। এবং সবাই ওখানে, অনেক লোক ছিল, অনেক লোকই সেটা দেখেছে যে ওই মহিলার হাত দুটি তো কাটা ছিল, যেহেতু ওনারা কেটে নিয়ে গেছিলেন। সবাই দেখেছে যে ওই কবরের মধ্যে ওনারা যেই বালা 6টি রেখে দিয়েছে, ওই দুইজন লোকও সেখানে মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু ওই দুটো লোকেরই কবজি থেকে হাত কাটা। এখন কে কেটেছে, কিভাবে কেটেছে, এটা কেউ বলতে পারে না। তবে এই ঘটনা ঘটার পরেই ওনাদের স্ত্রী, যারা দুইজন স্ত্রী, তখন বলেন যে আসলে আমাদের স্বামী এই এই কাজ করেছিল, যার ফলে ওনাদের সাথে এই এই ঘটনা ঘটেছিল এবং ফলশ্রুতিতে আজকে তাদের এই করুণ পরিণতি। ওনাদের স্ত্রীকে না বললে হয়তো আমরা এই ঘটনাটা জানতেও পারতাম না। অনেক ধন্যবাদ এই ছিল আপনাকে ঘটনাটা। আপনার ঘটনার জন্য। আমাদের সঙ্গে আমাদের আরো একজন স্পেশাল গেস্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আসলে স্পেশাল গেস্ট না, তিনি, আমি ফার্স্টেই বলেছিলাম যে আজকে আমাদের এখানে হ্যালোউইন বা ভূতের দিন উপলক্ষে আমরা একটা স্পেশাল এপিসোড করছি, ব্রট ইউ বাই গ্রামীণ ফোন। এবং আমাদেরকে এইখানে আমরা যেখানে করছি সেটা যে 6 সিজন হোটেল, এবং সেখানকার ওনার, আপনি আপনার পরিচয়টা প্লিজ একটু দিন, তাহলে ভালো হবে। হ্যাঁ প্লিজ। আমি কাজী আকিব শাম, জি। আমি সিক্স সেন্সের ডাইরেক্টর। রাইট। আর খুবই এক্সাইটেড। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এখানে আসার And জন্য, thanks for your show করার। hospitality and thanks for everything. আমি একটা জিনিস খুব জানতে চাই, সেটা হচ্ছে যে এখন হচ্ছে যে টক অফ দ্য টাউন, যে এই যে এখানে এই জিনিসটা হচ্ছে, সবাই যে আজকে ভয়ঙ্কর সব এক্সপেরিয়েন্স নিয়ে গেল, Right. ফাইনালি আমরা এখানে করছি, কালকেও থাকবে। তো এই যে এইগুলো আমরা করলাম, আপনার আসলে এই মানে ইন্সপিরেশনটা বা আপনার এই আইডিয়াটা কিভাবে এসেছে? আপনি কখনো ভয় পেয়েছেন বা এরকম কোনো কিছু বা এরকম? আমি আসলে হরর ফিল্মের বড় ফ্যান। Okay. ছোটকাল দিয়ে আসলে দেখা যেত, আম্মু অনেক পছন্দ করে, সবসময় হরর মুভিজ দেখা হতো অনেক।
আর বাইরে স্পেশালি হ্যালোউইনের টাইমে দেখা যায় যে আপনার স্পুকি টাইপের ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, তারপরে আপনার গোরি মেকআপ, ওরকম টাইপের জিনিস অনেক বেশি করা হতো। আর আমি ক্যানাডায় 14 ইয়ার্স ছিলাম আগে, তো ওইখানে থাকতে হন্টেড হাউসে ভিজিট করা হয়েছে। তো ওইখান থেকে মনে হচ্ছিল বাংলাদেশ আসার পরে যে হ্যালোইনটা আমরা যেরকম করে, মানে আমরা নর্মাল ডে হিসাবে অমত নেই, আপনারা অবভিয়াসলি ভূত এফএম করছেন, ওইটা স্প্রেড করছে, কিন্তু ওই দিক থেকে আমি ভেবেছি যে একটা একটা রুম আছে, একটা হন্টেড হাউস বা ওরকম টাইপের একটা স্কেরি একটা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। কারণ বাংলাদেশে অনেকজনই হরর মুভি পছন্দ করে, কিন্তু হরর মুভির ভিতরে থাকতে যে ফিলিংটা, ওইটা আসলে ঠিক মতো করে পাওয়া যায় না। রাইট। তো লাস্ট ইয়ার আমরা করেছিলাম ছোট স্কেলে। লাস্ট ইয়ার আমি আসার পরপরই আসলে বেশি টাইম ছিল না, তো স্মলার স্কেলে করেছি। তো এবার আরো চেয়েছি রিয়েলিস্টিক বানাতে। আর যে ফিডব্যাকটা পেয়েছি আমরা, অবভিয়াসলি আপনারা ওইটাতে অনেক সাপোর্ট দিয়েছেন পার্টনার হিসাবে। আপনাদের মানে সব মানে শো করার থেকে আপনাদের না, সবকিছু মিলিয়ে আমরা ফাইনালি ঠিক মতো করতে পারলাম, সেটাই সবচেয়ে বড় কথা। এবং আজকে যখন দেখলাম যে অনেকে আসছেন এবং ভয় পেয়ে চলে যাচ্ছেন, আমাদের খুব ভালো লাগছে। এবং এখনো দেখলাম যে নিচে অনেকে আছেন, শুনছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মনে হয় আমরা আবারও আপনার কাছে আবারও মানে আমরা আবারও একসাথে আমরা কাজ করতে পারবো। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ঘটনায় চলে যাই আবারও, আমাদের সঙ্গে আবারও চলে যাবো ডক্টর আলিফের কাছে। এবং ডক্টর আলিফ, আপনার যে ঘটনাটা আছে সেকেন্ড যে স্টোরিটা, সেটা আপনাকে শুনে ফেলেন। যে রাসেল ভাই, সেটি একজন শিক্ষিকার ঘটনা, আমি শেয়ার করবো আর কি। তিনি ঢাকা বাংলাদেশের কোন একটা জায়গার প্রাইমারি স্কুলের টিচার ছিলেন আর কি। তো ওই গভর্নমেন্ট স্কুলটা প্রাইমারি স্কুল হাই স্কুল একসাথেই করা। তো উনি ছিলেন ক্লাস 5 এর টিচার, আর হাজবেন্ড ছিল ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর কি। তো ওনার হাজবেন্ড ওই দুজনে একই সাথে চাকরি করতেন আর কি। তো পাশেই তাদের নিজেদের বাড়ি ছিল আর কি। তো সেই বাড়িতে তার মেয়ে থাকতো, তার হাজবেন্ড ওয়াইফ তারা দুজন থাকতো, আর ওনার যে সাজিদা চৌধুরী আমি যার কথা বলছিলাম, তার শ্বশুর শাশুড়ি থাকতো। আচ্ছা। তো রাসেল ভাই, তারা সব ভালোই ছিল, মানে তাদের লাইফে কোনো ধরনের প্রবলেম ছিল না। কিন্তু অল অফ আ সাডেন 2004 সালের 13ই জুলাই তার মেয়ে, মানে 13ই জুলাই কেন বলবো, অল অফ সাডেনই হয়। অল অফ সাডেন 13ই জুলাই তার মেয়ে, ওই দিন মঙ্গলবার ছিল রাসেল ভাই, মানে হঠাৎ করে তার মেয়ে রাত্রে 10টা-11টার দিকে খুব জোরাজোরি করে বাইরে যাওয়ার জন্য, আমি বের হব, খুব প্রেসার দিতে থাকে যে আমি বের হব। তো মা বলে যে তুমি কোনো রিজন ছাড়া কেন বের হবা? তো এইটা তার কাছে জানতে চাইলে, তো মেয়ের সম্বন্ধে একটু বলে নেই রাসেল ভাই। মেয়েটি ক্লাস 9-এ পড়তো, আর মেয়েটি একই স্কুলেই পড়তো, ওই স্কুলেই পড়তো। তো মেয়েটির কোনো চলাফেরা ছিল না, তেমন কোনো মেশা ছিল না, কারোর সাথে তেমন একটা মিশতো না। তো মেয়েটি কোচিং করতো, কোচিং করে সন্ধ্যার মধ্যে বাসায় ফিরে আসতো। কোচিং বলতে কি, পাশের বাসায় তারই এক কলিগের কাছে মেয়েটি পড়তো। তো ওই দিন রাতের বেলা, রাত্রে 11টার দিকে কোনো কারণ ছাড়াই তিনি বললেন যে সে বাইরে যাবে। তো মা ওনার কাছে এসে বলে, তো উনি বারবার জিজ্ঞেস করতেন বাইরে কেন যাওয়া। তো উনি বলে যে না, আমি বাইরে যাব। তো খুব ঝগড়া থেকে শুরু হয়, এক পর্যায়ে কাঁদতে কাঁদতে সে রুমে চলে যায়। তো তিনি ভাবলেন যে এত রাতে মেয়েটা বেরোতে যাচ্ছে, এটা তো খুব খারাপ সাইন, আমি আমার হাজবেন্ডকে বলি। তো তার হাজবেন্ডের খুব আদরের মেয়ে ছিল আর কি, তাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে আদরের মেয়ে। তো হাজবেন্ড তার রুমে যে মেয়েটিকে রাজি করাতে ব্যর্থ হয়, যে বলে না, আসলে কয়েকবার জিজ্ঞেস করা হয় তুমি কেন বের হবা, কি কারণে বের হবা। যতই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, ততই তার রাগের পরিমাণ বাড়তে থাকে। এক পর্যায়ে চিল্লাচিল্লি, রাগারাগি, এমনকি গালাগালিও পর্যন্ত তাদের শুনতে হয়। তো তারা খুব উদ্বিগ্ন হয়ে যায়। ওই দিন রাতটা তাদের খুব কষ্টে পার হয়। কিন্তু পরের দিন সকালবেলা রেগুলার যে রুটিন, ওই দিন বুধবার ছিল 14ই জুলাই। তো রুটিন মাফিক সকালবেলা ভোর 6:30টার দিকে তাকে সকালের কোচিং এ পাঠানোর জন্য মা একেবারেই স্কুলের জন্য রেডি করে দিত। তো ওখান থেকে কোচিং করে, সকালবেলা কোচিং করে সে মেয়েটা স্কুলে চলে যেত। তো মা রুমে যেয়ে দেখে রুমে কেউ নাই। তো প্রথমে ভাবলো যে কোচিং সেন্টারে চলে গেছে কিনা, কোচিং এ চলে গেছে কিনা। তো ওই ম্যাডামের কাছে ফোন দেওয়া হয়, কিন্তু ওই ম্যাডাম বলে না, আমার কাছে তো আসে নাই। আশেপাশে খোঁজ নেওয়া হয়, পরে স্কুলে খোঁজ নেওয়া হয়, কিন্তু স্কুলেও যাওয়া হয় না। তো সেদিন স্কুল থেকে বাসায় চলে আসে এবং আশেপাশের লোকজনদেরকে হেল্প নেয়, এবং আশেপাশের সবাইকে জানায় যে ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়, কিন্তু মেয়েটি ফিরে আসে না।
আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নিয়ে জানা যায় যে তাদের বাসাও মেয়েটি যায় নাই। তো এই পর্যায়ে তারা খুব টেনশনে পড়ে যায় এবং এক পর্যায়ে জিডি করে থানায় মেয়েটাকে খোঁজার জন্য। আশেপাশের এলাকায় মাইকিং করা হয়। রাসেল ভাই, মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। বাবা মা তখন একদম ভেঙে পড়ে যে মেয়েটি হঠাৎ করে চলে। আশেপাশের লোকজন কথা বলা শুরু করে দেয় যে মেয়েটা তো ক্লাস 9-এ পড়ে, পালিয়ে গেছে কিনা। সেসব কথাবার্তাও তার বাবা মাকে শুনতে হয় এক পর্যায়ে। ঠিক ওই ঘটনার 5 দিন পর তাদের বাসার নিচতলার যে কাজের মেয়ে ছাদের উপরে কাপড় রোদ দিতে গেছে। কাপড় রোদ দিতে গিয়ে ট্যাঙ্ক যেখানে যে ছিল যে পাশটা থেকে দুর্গন্ধ আসছে, খুব বাজে রকমের কটকা একটা গন্ধ আর কি। মেয়েটি কাছে যেতে পারে না, চেষ্টা করে কাছে যাওয়ার জন্য, কারণ মনে করতে থাকে যে এই গন্ধটা বা এখান থেকে যদি কোনো সাবস্টেন্স ওই ট্যাঙ্কের ভিতরে যায় পানি তো দূষিত হয়ে যাবে। তো কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু যেতে পারে না। তো নিচতলায় একটা ছেলে ছিল, মানে একটা লোক ছিল, ওই আশেপাশের বাড়িগুলা রাতের বেলা দারোয়ান আর কি, রাতের বেলা রাতে পাহারা দিত আর কি। আচ্ছা। তো ওই ছেলেটাকে নিয়ে উপরে ওঠে। তো উপরে ওঠার পর ছেলেটা খুব কষ্টে বস্তার কাছে যায়। কাছে যেতেই বস্তার গিটটা খুলতেই দেখতে পায় এক মানে চুল দেখতে পায়। তো বোঝা যায় যে এটা একটা লাশ। তো সে আর রিস্ক না নিয়ে পুলিশকে জানানো হয়। তো পুলিশ আসে, এলাকার লোকজন আসে, ছাদটার মধ্যে এক ধরনের জমাট বেঁধে যায়। বাবা মাও, যে মেয়েটার বাবা মা আছে যে জানে যে হারিয়ে গেছে, তারাও ছাদে আসে এবং বস্তা থেকে যখন মেয়েটাকে বের করা হয়, ওই যে লাশ অনেক বড় চুল তো বের করা হয়। বের করার পরে ঠিকই বাবা মা চিনে নেয়, কিন্তু রাসেল ভাই সবার কাছে তো একটু জানতে পারে কটকা গন্ধ, মানে অলমোস্ট গলিত লাশ, বিকৃত হয়ে গেছে এরকম কন্ডিশন। কিন্তু আসলে লাশটার কোনো বিকৃত কোনো ধরনের সাইনই দেখা যায় না। লাশটা একদম ফ্রেশ, কিন্তু প্রচন্ড দুর্গন্ধ রাস্তা থেকে আসে। তো পোস্টমর্টেমের জন্য পুলিশ নিয়ে যায় লাশটিকে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে পোস্টমর্টেম করবার পর লাশটার মধ্যে কোনো ধরনের বডিলি টাচ হয় না, অন্য মানুষের কোনো আঙ্গুল হাতের নিশানা পোস্টমর্টেম রিপোর্ট থেকে এসেছে যে এখানে কোনো টাচ নাই, হয়তো পারে মেয়েটাকে গলা কেটে মেরে ফেলেছিল, কোনো সাইনই পাওয়া যায় নাই। তো মেয়েটাকে বাসায় নিয়ে আসা হয়। পোস্টমর্টেম করার পরে ডেড বডিটা যখন বাসায় পাঠিয়ে দেওয়া হয়, তো যারা গোসল করাচ্ছিল, একজন মহিলা হুজুর, তো ওনার সাথে যারা সাহস করে এই গোসল যেখানে করাচ্ছিল, যেসব মেয়ে আত্মীয় স্বজন ঢুকেছে বা মহিলারা ঢুকেছে, তারা বলেছে যে ওর আসলে চুল এত বড় ছিল যে পরিবারের সবাই খুব হিংসা করতো। কিন্তু গোসল করানোর সময় জিনিসটা সবচেয়ে বেশি প্রত্যক্ষ করা হয় যে মাথার মাঝখানে চুল ছিল না। চুল কোনো এক ফোঁটা চুল ছিল না। কর্নার দিয়ে চুল ছিল কিন্তু মাঝখানে কোনো চুল ছিল না। এটা খুব ভয়ের, এবং ওইখানে ওই মুহূর্তে দেখতে খুব ভয়ই লেগেছে। হঠাৎ করে এবং নখ গুলা, নেইল বেডস গুলা ভাঙা ছিল, নখ গুলা ভাঙা ছিল। কিন্তু বডিতে কিন্তু রাসেল ভাই কোনো ধরনের আঘাতের এক ফোঁটা ছিটে ফোটাও নাই, কিন্তু প্রচন্ড দুর্গন্ধ গোসল করাবার সময়ও। তো যেহেতু গোসল করানো হয়ে যায়, কোনো মতে গোসল করানোর পর লাশটাকে কবরস্থ করা হয় পারিবারিক গোরস্থানে। কিন্তু রাসেল ভাই এরপরে তো বুঝতে পারছেন যে বাবা মার অবস্থা কিরকম। একমাত্র মেয়ে ছিল, মেয়েটি মারা গেছে। তো এটা ভাবতে অনেকটা কষ্ট হচ্ছে। তো বাবা মা ওই বাসায় আপনার মাদ্রাসার হুজুর নিয়ে আসা হয়, আত্মীয় স্বজন কিছু হুজুর নিয়ে আসা আশেপাশের মাদ্রাসা থেকে। হুজুররা ছোটখাটো বাচ্চা ছেলেরা কোরআন শরীফ পড়ছিল আর কি। রাত তখন 1টা বাজে। তো ওই মুহূর্তে বাবা ওই কোরআন শরীফ পড়ছিল, তো পাশে একটি চেয়ারে বসেছিল মেয়েটির বাবা। তো হঠাৎ করে মেয়েটির বাবা আঙ্গুল তুলে একটা জায়গায় ইশারা করতে করতে বুক চেপে চেয়ার থেকে পড়ে যায়। তো তাকে ওই মুহূর্তে হসপিটালে শিফট করা হয়। মানে আসলে রাসেল ভাই একই দিনের ঘটনা। মা যেদিন জানতে পারো তার মেয়ে মারা গেছে, ওই দিন রাতের বেলা তার হাজবেন্ড মারা যায়, হার্ট অ্যাটাক করে ঢাকায় আনতে মারা যায়। তো এইরকম কষ্টের অবস্থায় তো সে আরো ভেঙে যায়। তার সাথে কেউ কথা বলতে পারে না 10-15 দিন, এরকম কন্ডিশন আর কি। তো মেয়েটার বাবাকে আবার ব্যাক করা হয়, সেই জায়গায় ব্যাক করে মেয়েটির পাশেই কবরস্থ করা হয়। রাসেল ভাই এইটাই ঘটনা না, ঘটনা হচ্ছে আরো বাকি আছে এখনো। এটা আসলে সারমর্ম বলতে পারেন। তো ওনার যে চাচা, যে এই পোস্টমর্টেম করা থেকে শুরু করে লাশ রিসিভ করা পর্যন্ত যে কাজগুলা করেছেন, তিনি যে ইনফরমেশনটা দিয়েছে বাবা মারা যাওয়ার পরে, তো সবাই মিলে গোল টেবিলে বৈঠক হচ্ছিল মিলাদ কিভাবে করবে। ওই মুহূর্তে বলে যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় তোমরা কেউ জানো না, সেটা হচ্ছে আমরা জিডি করি 14ই জুলাই, 5 দিন পরে ডেড বডি পাওয়া যায় 19শে জুলাই, কিন্তু পোস্টমর্টেম ডাক্তাররা বলছে ডেড বডিটা 25 দিন আগের। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে সবচেয়ে
আসল ডেড ঘাপলার জায়গা। বডি যদি 25 দিন আগের হয় রাসেল ভাই, তাহলে ওই দিন রাতের বেলা যে বাইরে যাওয়ার বাহানা ধরলো এই। উনি কে ছিল? এইটাই হচ্ছে। পরের দিন সকালবেলা হুম, হুম, তাকে পাওয়া গেল না খুঁজে, কিন্তু পাওয়া গেল ডেড বডি 19 জুলাই, তাও বাড়ির ছাদে। হুম। জিনিসগুলা মিলাতে পারছিল না। ওনার মা তো একদম ফেইন্ট, কারণ ওই মুহূর্তে তার সাথে এসব ব্যাপারে কোনো স্বাভাবিক। কথা বলা যায়নি। কিন্তু আশেপাশের লোকজন সবাই এই নিয়ে ডিসকাস করলো প্রায় 1 মাস রাসেল ভাই। হুম। ওই এলাকায় তখন মুখ্য সমাচার তখন এই জিনিসটাই, হুম, যে মেয়েটি কিভাবে মারা গেল। আসলে মেয়েটা পালায়ও জানায় কিছু নাই, ডেড বডিটা ছাদে পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল কেউ কিছু জানে না। তো সবাই সান্ত্বনা দেওয়ার জন্য ওনার মাকে একা করে নাই, কারণ উনি তো একদম এই পৃথিবীতে একাই হয়ে গেছে। তার হাজবেন্ড ছিল সেও নাই, তো মেয়ে ছিল সেও নাই। হুম, তো 1 মাস পর তার শ্বশুর শাশুড়িকে তার দেবর নিয়ে যায় হুম, এবং তিনি একা হয়ে যান। তার বোনও তার সাথে অনেকদিন ছিল, কিন্তু সবার তো রাসেল ভাই সংসার আছে, কাজ আছে, সবাই তার নিজেদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায় 1 মাস পর। তো সে তার বাসায় একা থাকা শুরু করে। সাথেই যে কাজের মেয়েটি ছিল ওই বাসায়, হুম। কাজের মেয়েটি তার সাথেই থাকতো। 1 থেকে 1.5 মাস পর হঠাৎ করে সোম কি মঙ্গলবার হবে, এটা সম্ভবত রাসেল ভাই সেপ্টেম্বরের দিকে, ওই বছরেরই সেপ্টেম্বরের দিকের ঘটনা। তো প্রচন্ড ঝড় হচ্ছে, তো বজ্রপাতে জানালাগুলো বাড়ি খাচ্ছিল। এক পর্যায়ে তিনি, মানে ওই ঘটনার পর তার হাজবেন্ড, তার মানে মেয়ে মৃত্যুর পরে তিনি রাতের বেলা ঘুমাতেন না। আচ্ছা। নর্মালি প্রথম কয়েকদিন সে চুপই ছিল, কিন্তু যখন তার সবার সাথে আস্তে আস্তে ইন্টারাকশন হতে থাকে, রাতের বেলা তার ঘুম হতো না। হুম, হুম। তো রাতের বেলা ঘুম হতো না, তো উনি সজাগ নয়, কিন্তু উনি শুয়েছিলেন ওই মুহূর্তে। তো এই বজ্রপাতের মধ্যে রাসেল ভাই খুব স্পষ্ট একটা শব্দ আসে সাজেদা হুম। জানালা থেকে, যেসব জানালা বাড়ি খাচ্ছিল তার রুমের ভিতরে পশ্চিম পাশে, যেসব জানালাগুলো বাড়ি খাচ্ছিল সেই জানালাগুলো থেকে সাউন্ড আসে সাজেদা। তো অবচেতন মনে তিনি বলে তো সাথে সাথে তিনি রিয়েলাইজ করে আমার তো আসলে কেউ না। আগের কথাটা। হুম। তিনি উঠে যান, লাইট জ্বালান, বারান্দা দিয়ে চেক করেন, উকি মেরে দেখেন আশেপাশে কেউ আছে কিনা, কিন্তু রাসেল ভাই কেউ নাই। Right. তিনি আবারও আবারও সাউন্ড আসে, রাসেল ভাই আম্মু আমার রুমে আসো, আমার রুমে ব্যাগটা গুছাই যাও। উনি বলে আশ্চর্যজনক, আমার মেয়ে আমাকে থাকার কথাই ডাকতেছে না। কিভাবে? তো উনি কাজের মেয়েটাকে জানান। তো কাজের মেয়েটা তাকে হাত বুলিয়ে বলে, খালাম্মা আপনি শোন, আমি এরকম কোনো শব্দ পান নাই, এটা আপনার মনের ভুল। হুম। তো উনি আবার শুয়ে পড়ে, কিন্তু রাসেল ভাই ফজরের পরও, আজানের পরেও মনে করছিল ফজরের আজান দিবে, তো উনি উঠতে পারছে না, নামাজের জন্য উঠতে পারছে না। ফজরের আজান দিয়ে দিয়েছে, তারপরেও সাউন্ড আসতে থাকে, আম্মু কোথায় তুমি, আসো আমার রুমে। বারবার ডাকার পরে তিনি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যান। পরের দিন সকালবেলা তিনি দেরি না করে ওনার ভাইয়ের বাসায় চলে যায়, বলে ভাইকে সবকিছু বলে যে আমি এরকম রাতে তোর ভাগ্নিকে আর তোর দুলাভাইকে দেখছি, আমি তো থাকতে পারতেছি না ওই বাসায়। তো ভাই বলে যে ঠিক আছে তুমি আমার বাসায় থাকো, 5-6 দিন তুমি আমার বাসায় থাকো। তো ওই 5-6 দিনে তার সাথে এরকম কোনো আর ইন্টারাকশন হয় নাই। হুম। তিনি বললেন যে না, তাহলে ওটা আমার স্বপ্ন বা আমার মনের ভুল ছিল, আমি সারাক্ষণ তো ওদেরকে নিয়ে চিন্তা করি, হয়তো বা তারা বারবার আমার সামনে আসতে চাচ্ছে। উনি কি করলেন যে আমি এখন নর্মাল আছি, আমাকে তুই বাসায় দিয়ে আয়। তার ভাইয়ের বাসা থেকে সে তার নিজের বাসায় আবার চলে যায়, কাজের মেয়েটাকে নিয়ে আসে। যেদিন নিয়ে আসে ঠিক সেদিনের ঘটনা। সেদিন রাতের বেলা তার ঘুম ভাঙে এবং জোর অন্ধকারে তাকে শরীরে ঝাঁকি দিয়ে ঘুম ভাঙায়, এবং ঘুম ভাঙায় তার মেয়ে এরকম কন্ডিশনে, এই মা উঠো, আমাকে স্কুলে যেতে হবে, আমার ব্যাগটা তুমি গুছাই দাও। এই মা আমি বাথরুমে যাবো, আমার চুল আঁচড়াতে হবে, তুমি ব্যাগটা গুছাই দাও। তুমি জানো তো আমার চুল অনেক বড়। তো মাথা ঘুরে যায়, কি ব্যাপার? এবং তিনি বলে যে আমি সেই স্পর্শটা ফিল করছি, আমার মেয়ে আমার হাত ধরে ডাকছে, আমার বডি ডাকছে, আমি লাইট জ্বালাই, আমার শরীর কাঁপতে থাকে, আমার ব্লাড প্রেশার হাই না লো হচ্ছে আমি কিছু জানি না। আমি আমার কাজের মেয়েটাকে জাগাই, কাজের মেয়েটা জাগে না, মনে হয় কাজের মেয়েটাকে কেউ ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, সে মেয়েটা জাগছে না। এমন সময় একটা মেয়ে আবার ড্রয়িং রুম ডাইনিং স্পেস ভেদ করে তার রুমে এসে বলে, মা তুমি আসো না আমার রুমে, তুমি তো আমার রুমে আসোই না। তো সে খুব অবাক হয়ে যায়, অবচেতন মনে তিনি হাঁটা ধরেন, ওই মেয়েটার সাথে হাত থাকতে মেয়েটা রুমে চলে যায়। আসলে তিনি যেতে যেতে একটা জিনিস চিন্তা করে, আসলে তো ওরা দুজন মারা যাওয়ার পর তো আমি মেয়েটার রুমে কখনো যাই নাই, যাওয়া হয়নি, তার সেই রুমেই ছিল। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে ওই রুমে ঢোকার পর সবচেয়ে কষ্ট পায় লাইট জ্বালানোর পর, যে খাটের উপরে তিনি তার লম্বা করে একগুচ্ছ চুল দেখতে পায়। মেয়ের চুল, এটা নিশ্চয়ই এবং দেখে তিনি চিনতে পারেন। শুনেছিলেন, তিনি তো আর গোসলের সময় ছিলেন না, তিনি শুনেছিলেন যে মেয়েটার চুল মাঝখান দিয়ে মিসিং, অনেকের কাছে শুনেছেন, যে সেই চুলটা তিনি খাটের উপর দেখতে পেলেন। এবং ওই মুহূর্তে তার আর কোনো আর কিছুই মনে নাই। পরের দিন সকালবেলা তিনি তার ভাইয়ের কাছে যান, তার ভাই বলে, আপা এটা তোমার মনের ভুল হতে পারে বা কিছু, একজন হুজুর আছে, উনি ওনার কাছে চলো যাই, হয়তো উনি ওনার সলিউশন জানে। তো হুজুর বললেন যে কিছু না, আপনি জাস্ট এই পানিটা খেয়ে
মানে পানিটা খাওয়ার আগে আপনি এই একটা সূরা পড়ে নেবেন, আরেকটা পানি আছে এই পানিটা দোয়া পরে পুরো বাসায় ছিটাবেন, মিস করবেন না। প্রতিদিন সন্ধ্যা মাগরিবের নামাজের পর পরই ছিটাবেন। তো তিনি মাগরিবের নামাজের পর পর ছিটানোর পর রাসেল ভাই একটা জিনিস মনে মানে লাস্ট এই অ্যাডভাইসটা দেওয়ার আগ পর্যন্ত হুম। হুজুর বললেন যে যা হওয়ার তা হয়ে গেছে, কিভাবে হয়েছে আমি কিছু বলছি না, এটা বললে হয়তো অবাক হয়ে যাবেন, কিভাবে হয়েছে বা কিভাবে হবে কিছু বলছি না, আপনি বাসাটায় থেকে না, চলে যান এখান থেকে। চলে যান, পারলে যত দূরে পারেন তত দূরে চলে যান, ধারের কাছেও আসেন না, আর কখনো আসেন না এই এলাকায়। তো তিনি ওই তাই মুহূর্তে করেছিলেন। আসলে এই কন্ডিশন গুলা মানে এই কন্ডিশন গুলা অবজার্ভ করার হুম। পরে তিনি আর ধরনের কোনো ধরনের রিস্ক নেন নাই। নিতে চাননি। এবং আসলে সত্যি কথা রাসেল ভাই, ওই জিনিসটা তার পেছনে এখনো ছাড়েনি, এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তার মেয়ে এবং তার হাজবেন্ড এখন কোন ধরনের পেইন দেয়? এখন পেইন্টার রাসেল ভাই তিনি স্বপ্নে দেখেন, তিনি মাঝে মধ্যে তাদের সাথে কথা বলেন, লোকজন অবাক হয়ে যায়। এবং রাসেল ভাই, আমি যখন তার সাথে কথা বলি তিনিও কথা বলছিলেন ওই মুহূর্তে। ওকে ওকে, এটাই ছিল রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার তৃতীয় ঘটনার জন্য। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতেই হবে, অনেকক্ষণ পর্যন্ত বিরতি নেইনি, এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো। তার আগে আমাদের জানিয়ে দিই, যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ সরাসরি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আগামী সপ্তাহে যারা গেস্ট হিসেবে আসতে চান তারা দ্রুত ঘটনা পাঠান। এবং আমাদের ফেসবুকে দুটো পেজ রয়েছে, www.facebook.com/radiofutti and www.facebook.com/bhutfm.raffle। সেখানে যান, আমাদের লাইভ আমরা ফেসবুকে গিয়েছিলাম, সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। এখানে আজকে যারা গেস্ট হিসেবে ছিলেন এবং এখনো আছেন তাদেরকে দেখতে পারবেন, এবং আপনি যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, কমেন্ট করতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট। আমরা চলে যাবো একটা ছোট বিরতিতে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমি আপনার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই, আর সেটা হচ্ছে যে এই যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন কাজ করেন, এরকম কখনো হয়েছে যে কাজ করতে গিয়ে আপনার হঠাৎ করে প্রচন্ড রকমের ভয় লেগেছে? জি জি, আমি কাজ করতে গিয়ে অনেক রকমের অনেক সমস্যা পড়ছি, অনেক সমস্যা অসুবিধায় পড়েছে, কিন্তু কোনদিন এরকম হয়েছে যে প্রচন্ড ভয় পেয়েছেন ভয় পেয়েছি, এবং হ্যাঁ। যেই মনে হয়েছে না আমার এখানে আসা ঠিক হয়নি, আমার হ্যাঁ। কোনো রকম ভাবে বেরিয়ে এখান থেকে চলে যেতে হবে, আমাকে সরে পড়তে হবে, আমার হ্যাঁ। কোনোভাবেই এটা আমার আয়ত্তের বাইরে, এরকম কোন জায়গায় আপনি কখনো হ্যাঁ, গেছেন? আমি এটা এরকম বলেছিলাম, পাগলা নারায়ণগঞ্জ হুম। যে ঐশী যে মেয়েটি সাপ হয়ে গেছিল, আমার সবচেয়ে বেশি ভয়ানক সেই জিনিসটাই ছিল। না, কিন্তু আপনি কোন জায়গায় যে আপনি বুঝতে পারেন কিভাবে যে এটা আপনার ঠিক আয়ত্তের বাইরে, এখানে আপনি আসলে হ্যাঁ, টিকতে পারবেন না? আয়ত্তের বাইরে সেটা আমাকে বোঝা যায় যখন আমি আমার সামনে বসে, আর আমি যখন বসি আমার জিন যে বাড়িতে বা যার সাথে জিন আসা হয়, হুম। তখন আমার সমস্ত শরীর বা আমার এমন অবস্থা হয় যে আমি দুর্বল, অনেক দুর্বল, হুম। মাথা ঘুরতে থাকে আমার। তখন আমি বুঝতে পারি এটা অনেক শক্তিশালী, এর আচ্ছা, ক্ষমতা অনেক বেশি। অন্য সবকিছুর চাইতে অনেক হ্যাঁ। বেশি, এবং তখন আপনি ভয় তখন পেয়ে যান। আমার প্রচন্ড সমস্যা বেশি রকমের হয়। হুম। তারপর আমি একটা তখন এক মনে বিশ্বাসে, যা পবিত্র কোরআন সবচেয়ে শক্তিশালী, আল্লাহর কোরআন সবচেয়ে শক্তিশালী, এই কোরআনের দ্বারা তখন তাকে আটকে ফেলি। সেটা তো বুঝতেই পারছি, হ্যাঁ। বাট এরকম মানে যখন ভয়, হ্যাঁ এরকম ভয় এটা আপনি পান? আমি এরকম অনেক সময় যে আমি হুম। এরকম হয়েছে অনেকবারই, হুম। যে যখন কাজ করতে গেছি তখন আমার শক্তি, আমার যে শক্তির বাহিরে সেটা ও অনেক শক্তিশালী, তখন আমার প্রচন্ড ভয়, আর কি আমি প্রচুর ভয় পাইতাম যে এই জিনিস আমি এর মধ্যে পারবো না। এরকম অনেকবার হয়েছে আমার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা আমাদের সঙ্গে আমরা আপনার কাছে আবারও দেখি যদি আসতে পারি তাহলে আসবো। আমাদের সঙ্গে আছেন ফারনান, এবং তিনিও আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তো ফারনান, কিরকম লাগছে আমাদের আজকের সবকিছু এবং আজকের এই আয়োজন কেমন লাগছে? হ্যাঁ ভাইয়া, প্রথমেই আপনাকে এবং রেডিও ফুর্তিকে অনেক থ্যাংক ইউ যে আমাকে আজকে ইনভাইট করার জন্য। আর আজকে এখানকার যে সিচুয়েশন যা দেখলাম, নিচে হন্ড্রেড হাউস ছিল একটা, তারপরে যে অনেকে বিভিন্ন ধরনের কস্টিউম পরা ছিল, এই জিনিসগুলো খুব মজা লাগছে আমার কাছে, যে এরকম সিচুয়েশন তো সবসময় দেখা যায় না। তো এইগুলো খুব এনজয় করতেছি, তা এখনো এনজয় করছি অলরেডি। আর যেটা হচ্ছে যে অ্যাটমসফিয়ারটা খুবই মজার,
এরকম আগে আসলে পেজ ওকে, সো ফারহান অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এইবার কিছু এসএমএস পড়ি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে ফোর্ট মাহি পুরান ঢাকা থেকে এসএমএস করেছেন। কি আশ্চর্য, মানে শিলা আমাদের এসএমএস করেছেন আমাদের ফুল লাইভ শুনছেন। উদয় বিশ্বাস আমাদের এসএমএস করেছেন। শামীম আরা লালবাগ থেকে আমাদের এসএমএস করেছেন বাপ্পি গুলশান 2 থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মেধা রয়। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি দুর্জয়। আর আরেকটা জিনিস আমি সবাইকে জানাতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ টিম যে আজকে একটা মানে কি বলবো, যে একটা একটা এরকম মানে হোয়াট আ উইন। আর এছাড়া কিছু বলার নাই আসলে। মানে মানে এটা হচ্ছে মানে কি বলবো যে তা মানে এত মানে এত মজার উইন, এত 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 অন্যরকমের উইন ছিল সেটা। মানে কি বলবো যে আপনারা সবাই যারা দেখেছেন ওইটা 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 মানে এখনো পর্যন্ত ওই মোমেন্টটা আমি ফিল করতে পারছি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আজকে মনটাও সবার অনেক বেশি ভালো এবং আমার মনে হয় যে অনেক বেশি চার্জ আপ। আর সেই জন্যই আজকে জমে উঠেছে ভূত এফএম। আর আমি দেখতে পাচ্ছি শিলা আমাদের এসএমএস করেছেন, বাবু যশোর থেকে আমাদের এসএমএস করেছেন, জামিলুর রেজা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন এখনো রয়েছেন এবং তিনি বলেছেন যে আলিফ ভাইকে থ্যাঙ্কস জানিয়েছেন ফর দ্য স্টোরি। আমাদেরকে দেখতে পাচ্ছি মিশন এসএমএস করেছেন আমাদেরকে অনেক মিরপুর থেকে। এছাড়াও আমাদেরকে জেভিয়ার এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি আমাদেরকে জুবায়ের। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি রাইফু বাপ্পি এসএমএস করেছেন আমাদেরকে ডক্টর শাওয়ার মিরপুর থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো আপনারা যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার এসএমএস আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের এইখানে দেখতে পাচ্ছি যারা ফেসবুকে এখনো পর্যন্ত রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের এইখানে অনেকেই এরকম আছেন। আমাদের এই সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তাফিসা, সানিয়া। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সাফিন আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। দেখতে পাচ্ছি নাসরিন আক্তার, নাহিদা, সামিরা, নিপা আমাদের সঙ্গে রয়েছেন। প্রিন্সেস মাহি আমাদের সাথে রয়েছেন। ইনজামামুল হক মেহেদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন আরিফ হাসান। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফায়সাল আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি নিশাত, হৃদয়। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রবিউল ইসলাম রবি। আমাদের সঙ্গে আছেন ফাহাদ বিন অভি। এছাড়া আমাদের সঙ্গে আছেন শাহজাদা শাফায়েত। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আবু সাইম ভুঁইয়া। আমাদের সঙ্গে আছেন শারমিন সুমি এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন এছাড়াও বরুণ। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি স্বপ্নহীন বালক আছেন, রোহান আহমেদ। এছাড়াও আফরিন সাদিয়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রেজাউল আলম সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের পেজগুলোতে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেকে আছেন। এরকম স্পেশাল এপিসোড হলে আরো বেশি ভালো হবে। থ্যাঙ্কস আ লট জানিয়েছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি MD মেহেদি রহমান, জাবিন আক্তার আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আচ্ছা তিনি লিখেছেন আই ক্যান বিলিভ দিস। এটা ভূত এফএম দিস ইজ ভেরি নর্মাল। তিনি বলছেন যে আমি ভূত এফএম লাইভ শুনছি, এটা বিশ্বাস করতে পারছেন না। ভূত এফএম বিশ্বাস করাটা না খুব কঠিন যে কোনো কিছুই। সো আমরা লাইভ দিয়ে দিয়েছি, তারপরে যদি আপনাদের বিশ্বাস হয় খুব ভালো, না হলে আমরা অবাক হব না আর কি। আজিম চৌধুরী আমাদের সঙ্গে আছেন, অভিষেক মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন নিবিড়। যারা কষ্ট করে এসএমএস করছেন, যারা কষ্ট করে ফেসবুকে লিখছেন কমেন্ট, আমি জানি যে অনেকেই আবার এই মুহূর্তটা চাননি, অনেকে চাননি যে আজকে আমরা পড়ে শোনাই সমস্ত এসএমএস, অনেকে চাননি আমরা পড়ে শোনাই সমস্ত কমেন্ট, বাট আমরা তারপরে পড়ে শোনালাম এই কারণে যে যারা কষ্ট করে লিখছে এবং একটা আলাদা জায়গায় পড়ে শোনালাম, ছোট্ট একটা বিরতিতে আমরা পড়ে শোনালাম এবং যাতে অন্য কোনো ঘটনার ডিস্টার্ব ফিল না করে কেউ। এবং আশা করছি যে যারা লিখে পাঠিয়েছেন তারা যেরকম খুশি হবেন, সবাটা যদিও পড়তে পারলাম না, এবং যারা চেয়েছিলেন যে আজকের এপিসোডে একটু অন্যরকম হোক এবং এগুলো একটু কম থাকুক তারাও খুশি হয়েছেন। তো আমরা একটা ছোট্ট বিরতিতে আরো একবার যাব এবং তারপরে আমাদের বাকি ঘটনাগুলো শুনবো, তাহলে একসাথে সবগুলো শুনে ফেলতে পারবো এবং আমাদের শোটা রাইট টাইমে শেষ করতে পারবো। তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি এবং তারপরে আবারও ফিরে আসছি। তো সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েবটাইম আমি রাখতে আছি সাথে এবং চলছে ভূত এফএম, এবং ভূত এফএম আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মিস্টার আহমেদ বাবু এবং আমরা তাকে
তার ঘটনা লাস্ট যে ঘটনাটা সেই ঘটনাটা শেয়ার করতে অনুরোধ করছি এবং আমার মনে হয় না যে এরপরে আর কোনো ঘটনা থাকবে আমাদের। সো দিস শুড বি দ্য লাস্ট স্টোরি। সো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক অ্যান্ড আপনার লাস্ট স্টোরিটা শুনে ফেলি আমরা। হুম। তো নিখিল নামে একজন এই ঘটনাটা বলেছে। ওকে। যাই হোক, নিখিলরা একটা বাড়িতে বেড়াতে যায় ওদের ফ্যামিলি সহ। তো ওখানে থাকতে যে ওদেরকে যে মানে বাড়িটা দেওয়া হয়, এটা ইটস কাইন্ড অফ রেস্ট হাউস ওকে। এবং কোনো পুরনো জমিদার বাড়ি আর কি, এটা রিনোভেট করে করা হয়েছে ওখানে। তো ওই বাড়িটাতে যখন থাকে, রাতের বেলা নিখিলকে যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমটা বেশ বড় একটা রুম এবং নির্জন। ওই জমিদার বাড়ির আশেপাশের অঞ্চলটাই ছিল বেশ মানে নির্জন টাইপের একটা জায়গা। আচ্ছা। বেশ বাগান বাড়ি টাইপের আর কি, গাছগাছালি আছে। তো যাই হোক, তো নিখিল রাতে যখন ঘুমায় বাড়িতে, প্রথম রাতে ওর কাছে কেমন অস্বস্তি অস্বস্তি একটা ফিল লাগে, যে কেমন একটা বাড়ি এবং পুরানো, এখানে মনে হয় মানে জমিদার বাড়িতে মানুষের যেমন হয় যেমন হয় সে ধরনের একটা চিন্তা ভাবনা চলে আসে সেখানে। তো যাই হোক, রাতের বেলা যখন ও শুয়ে আছে, অনেকক্ষণ বই পড়ার চেষ্টা করে এক সময় আপনার ঘুমিয়ে পড়ে আর কি। তো ঘুমিয়ে যখন পড়ে, হঠাৎ করে সে মানে ফিল করে, মানে ঘুম ভাঙে, তখন সে হঠাৎ করে বুঝতে পারে যে ওর খাটের নিচে কেউ একটা শব্দ করতেছে। আর শব্দটা হচ্ছে কেমন লাইক মানে হুম হুম, মানে এরকম একটা শব্দ, মানে মানে এক ধরনের গোঙানি টাইপের কাইন্ড অফ লাইক। আচ্ছা। তো মানে ও বুঝতে পারে না খাটের নিচ থেকে শব্দ আসছে কেন। তো ও করে কি, খাটের নিচে নামে, মানে খাট থেকে নামে, পা রেখে হঠাৎ করে খাটের নিচে উকি দেয়। খাটটা অনেক পুরোনো খাট ছিল এবং বেশ উঁচু। তো ও দেখে খাটের নিচে লাইক মনে হচ্ছে গুটি সুটি মেরে একটা মানুষ, হ্যাঁ, মানে তাকায় আছে ঠিক ওর দিকে। আচ্ছা। এটা দেখে সে প্রচন্ড একটা শখ খেয়ে মানে একটা চিৎকার করে ওঠে। চিৎকার করে উঠে দৌড় দিয়ে যায়, দরজা খুলে দেখে যে পাশ থেকে বেয়ারা ছিল। সে বেয়ারা হেঁটে আসে, এসে বলে, স্যার কি হয়েছে? তো বলে যে আমি একটু ভয় পাইছি, মনে হচ্ছে খাটের নিচে কিছু একটা আছে, কেউ আছে। তো বেয়ারা বলে, স্যার কিছু নাই। বলে কি, আপনি কিভাবে বুঝতেছেন যে কিছু নাই? বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি চলেন আমার সাথে, দেখেন খাটের নিচে। যে যায়, খাটের নিচে কেউই নেই। তো মানে বেশ শকড হয়ে যায় ব্যাপারটাতে, যে এটা কি দেখলাম কি। তো সারা রাত আর ঘুমাতে পারে না, বেশ ভয়ে থাকে। তো যাই হোক, তো পরদিন সেখান থেকে সে বেরোয় যে ওখানে হেঁটে যে ওখানকার এলাকার যে ছোটখাটো দোকানগুলা, সেখান থেকে ঘুরে ফিরে চা খায়। তো একজন ওদেরকে বলে যে আপনারা যে রেস্ট হাউসে উঠছেন আপনাদের ফ্যামিলি নিয়ে, এটা তো আপনাদের মানে বেশ মানে আপনি কিছু দেখেন না এখানে? বলে কেন? কয় যে এখানে সহজে মানুষ আসে না তো, এটা রেস্ট হাউস বানাইছে, এখানে একটা জমিদার ফ্যামিলি ছিল, তারা ওখান থেকে চলে যাওয়ার পর আস্তে ধীরে এটা রেস্ট হাউস হয়। তো বলে তো এখানে ভয়ের কি আছে, না আমি তো যেহেতু মানে একটা বাসাই তো, পুরোনো বাসা হতেই পারে। বলে কিছু দেখেন নাই? বলতেছে যে আমি কিছু ভয় পাইছি। তো বলে কি ভয় পাইছেন? বলে আমি এরকম গতকালকে মনে হচ্ছে খাটের নিচে কেউ বসা। তখন বলতেছে যে এখানে তো আসলে ঘটনা আছে, এই বাসাটাতে যে আপনার থাকতো জমিদারের যে ছোট ছেলে ছিল, সে বিলেতে যায় পড়াশোনা করতে। তো পড়াশোনা করতে গিয়ে সে ডাক্তারি পড়ে, কিন্তু সে আসলে ছিল একটা অসুস্থ মস্তিষ্কের লোক। ওকে। এবং এটা জানতো না। হ্যাঁ। তো সে কিছু অকারেন্স করে এখানে। অকারেন্সটা হচ্ছে আপনার মানে মানুষকে মানে সে সার্জিক্যাল প্রসিজারের মাধ্যমে মানে উল্টাপাল্টা কাটাকাটি করে। এবং এরকম করতে যে একটা মাঝির মেয়েকে সে এরকম মানে নর্মাল একটা অসুখ থেকে সার্জারির নাম করে এরকম কেটে মারে আর কি, কেটে মেরে ফেলে আর কি। এবং সেটা জানাজানির পর মানুষ যখন বুঝতে পারে জিনিসটা ঠিক হয় নাই, মানুষ কোনোভাবে বুঝতে পারে জিনিসটা, তো তখন রাতের বেলা একদিন সে আসার সময় তাকে আপনার এই কোচ দিয়ে মেরে ফেলে আর কি মানুষ। এবং মেরে ফেলার পরে এই জমিদার অনেক কেস টেস হয়, অনেক কিছু হয়, এবং লাস্টে কয়েকজন মানুষকে অন্যায়ভাবে তারা শাস্তি দেয় আর কি, যাদের মানে দেওয়ার কথা না আর কি, যারা কাজটা করেনি তাদেরকে শাস্তি দেয়। তো এরপর থেকে নাকি ওই জমিদারের ছেলেকে ওখানে আশেপাশে দেখা যায়, এবং মানুষ সেই বাসাটার মধ্যে মানে আপনার ওই জমিদার বাড়ির আশপাশ দিয়ে গেলে, এবং জমিদার বাড়ির যারা মানে মানুষ ছিল তারা পর্যন্ত এটার মানে আপনার মানে শিকার হতো। দেখা গেছে যে কোনো মানুষ ছাদের কাছে গেছে, তাকে পিছনে দেখা যায় জমিদারের ছেলে দাঁড়ায় আছে, এবং সে ধাক্কা দিয়ে মানুষকে ফেলে দিচ্ছে ছাদ থেকে। আচ্ছা। হ্যাঁ, মানে এরকম কথা শোনা গেছে ওখানে। এবং এইসব অত্যাচারের কারণে একসময় ওই বাড়িটা মানে আপনার ওরা ছেড়ে চলে যায়, এবং তাদের ফ্যামিলির একটা মানে হয় যে ওখানে আপনার রেস্ট হাউস তৈরি হয়। তো এটা শোনার পর নিখিলটা মানে বেশ ভয় পায়, নিখিল মনে করে যে এখানে আমি এরকম দেখছি এবং আমি যে আবার কি দেখি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো
ও বলছে যে ওখানে যেটা মানে ও মানে পরে মানে রাত পরে যে 2-3 দিন থাকছে সেখানে যেটা ফিল করতো, বলে যে ওই বাথরুমে গেলে দেখা যেত লাইট বন্ধ করে দিচ্ছে কেউ বাইরে থেকে। রাইট। হ্যাঁ, তো মানে বাতিটা বন্ধ হয়ে গেছে, মানে টিপ 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 করে গেলে ঠাস করে বন্ধ হয়ে যেত। আচ্ছা। তো বাইরে এসে যে দেখছে যে সুইচ অফ করছে, ইটস নট লাইক সুইচ অফ, মানে আপনার মানে বাতি কেটে গেছে ভেতরে, ওই যে লাল যে বাল্ব থাকে কেটে গেছে। তো বললে বিয়ার এসে চেঞ্জ করে দিত। বলছে যে সেম ডেতে একই দিনে এরকম 2-3টা বাতি কেটে গেছে, এরকম ঘটনা। তো বলছে যে ইলেকট্রনিক কোনো ম্যাল ফাংশনের কারণে হতে পারে, বাট জিনিসটা বেশ মানে অ্যাকচুয়ালি মানে খুব অ্যাবনর্মাল টাইপের একটা জিনিস ও বাসায়। আচ্ছা। তারপরে হঠাৎ হঠাৎ দেখা যেত যে জানলা থাকে, বাসার জানালাগুলো থাকে বড় বড় জানালা, বলে জানালা আপনি খুলছে, সে হঠাৎ করে গ্লুম করে জানলাটা মুখের উপর লাগাই দিচ্ছে কেউ। তো মনে হচ্ছে যে বাতাস, বাট আসলে কোনো বাতাসই নেই সেই জায়গায় রাসেল ভাই। তো এরকম একটা জিনিস ওদের ওখানে মানে ফেস করতো। তো ওই নিখিলের যে এক্সপিরিয়েন্স ছিল বাসাটা সম্বন্ধে, যে ওই বাসাটাতে আসলে সে ফিল করছে যে কিছু একটা আছে, এবং বাসাটার মধ্যে মানে এই ধরনের জিনিস সব সময় হতে থাকে আর কি, ভয়ঙ্কর জিনিসপত্রগুলো। ওকে। সো এটাই ছিল স্টোরি। হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের মনে হয় যে আমরা অলরেডি আমাদের মানে প্রোগ্রামের আজকে শেষ জায়গায় চলে এসেছি। কিছু SMS পড়ে ফেলি। ফুর্তি, আমি সাদিয়া এবং FM উজ্জ্বল আমাদের SMS করেছেন। লোপা রামপুরা থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন